নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের প্রেমের আড্ডায় আবার আমরা চলে এসেছি ভিন্ন স্বাদের আরেকটি প্রেমের গল্প নিয়ে। আজকের গল্প সুলেখিকা শাশ্বতী নন্দীর কলমে আনন্দ আনলিমিটেড। গল্পটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, তাহলে আমাদের পরবর্তী প্রেমের গল্পের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক এই শীতের মরশুমে আজকে আমাদের প্রেমের আড্ডা। সুলেখিকা শাশ্বতী নন্দীর কলমে আজকের গল্প আনন্দ আনলিমিটেড। ক্লাসের মধ্যে স্টুডেন্টদের ভিড় উপচে পড়ছে। এক পাশে মেয়েরা, অন্য পাশে ছেলের দল। রাই ক্লাসে ঢুকতেই ছেলেদের ওপাশে একটা চাপা গুঞ্জন শুরু হলো। যদিও এসবে সে অভ্যস্ত, যেখানে যায় কিছু উৎসুক দৃষ্টি আর গুঞ্জনের ঢেউ ভাঙতে ভাঙতে চলে। মাখনের মতো মসৃণ গা, ছিপছিপে গরনের রাইয়ের দিকে যে একবার তাকায় দৃষ্টি ফেরাতে পারে না। আর আজ তো গোলাপি পোশাকে একটা সদ্য ফোটা গোলাপ কুঁড়ি। ক্লাসরুমে ঢুকতে ঢুকতে আলতো ঘাড় নাড়িয়ে রাই খোলা চুলগুলোকে একটু শাসনে বাঁধল। ভেবেছিল টপ নট করবে, কিন্তু তাড়াহুড়োয় ঢাল চুল খোলাই রয়ে গেছে। বাঁকানের পাশে গুঁজেছে একগুচ্ছ দোলন চাপা। এভাবে মাও সাজত। আজ সারাদিন মনটা মা মা করছে। গাড়িতে আসতে আসতেও মায়ের বেশ কয়েকটা মেসেজ পেল, পরেই মুছে ফেলতে হয়েছে, কারণ পাশে বাবা। ক্লাসে পা দিয়েই ও বুঝে গেল এই ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে হাতে গোনা মেয়ের দল। ওরা সব একসঙ্গে জটলা বেঁধেছে পেছনের সারিতে, যেন ছোট্ট দ্বীপের বাসিন্দা। কিন্তু রাই গুটি গুটি গিয়ে বসল দ্বিতীয় সারিতে। ঢুকতে ঢুকতেই ওর চোখ জরিপ করেছে সকলের মুখ। ভিড়ের মধ্যে একটা অল্প চেনা ছেলে উঁকি মারছে। এক মাথা উড়োঝুড়ো না আঁচড়ানো চুল, রং চড়া টি শার্ট। শ্রাবণ কি এখনো কি সেই খ্যাপাটে স্বভাব আছে? যেখানে ও বসতো তার পাশের একটা সিট সব সময় রিজার্ভড, অন্য কারোর বসা নিষেধ। ওর বিশেষ কোনো এক বন্ধু নাকি আসবে। জিজ্ঞাসা করলে বলতো তিস্তা বলেছে একটু দেরি হবে, কিন্তু কোথায় তিস্তা? ক্লাস শেষ হবার পরেও তার দেখা নেই। পরের দিনও একই গল্প। কখনো আবার তিস্তার জায়গায় অপেক্ষার বন্ধুটির নাম পাল্টে গিয়ে হয়ে যেত তোষা, কিংবা ময়ূরাক্ষী, অথবা বিয়াস। প্রায় 2 বছর আগেকার কথা। আচ্ছা, এখনো কি শ্রাবণের অপেক্ষা চলে অদৃশ্য কোনো বন্ধুর জন্য, যাদের সবার নাম নদীর নামে? মনে মনে ভাবল রাই। একটু সরে বসবে প্লিজ। কুর্তি পরা একটি মেয়ে রাইয়ের সামনে এসে দাঁড়ালো। সাদামাটা চেহারা, গায়ে ঢলঢলে কুর্তি। রাই সরে বসে বেঞ্চের কোণে। পাশে জানলা, উথাল পাতাল হাওয়া দিচ্ছে। আকাশ ভর্তি মেঘ। দিনটা আজ বেশ থমথমে। বাবার মুখটাও কেন কে জানে আজ সকাল থেকে থমথমে। তবু বেরোবার আগে বলল, চলো একটা সেলফি তুলে নি, কলেজে আজ তোমার প্রথম দিন। ওরা দুজনেই বাগানের সিঁড়িতে এসে দাঁড়ালো। মায়ের প্রিয় দোলন চাপা গাছটা যেখানে লকলকিয়ে উঠেছে, তার পাশে এসে রাই ওর বাঁ হাতে গাছের একটা ডাল ছুঁল, আর ডান হাতে মোবাইলের বোতামে চাপ দেয়। মনে মনে বলে, তুমিও এই ছবিতেই রয়ে গেলে মা। আজ মাকে কেন এত মনে পড়ছে? কত বছর তো হয়ে গেল মা চলে গেছে। সেই তখন যখন ক্লাস 2, স্কুল থেকে ফিরে এসে দেখলাম ছোট্ট একটা খামে মায়ের লেখা বাবার জন্য চিঠি। আঠায় খামের মুখ বন্ধ। এরপর কত দিন মায়ের মোবাইলে চেষ্টা করেছি, একই কথা, নাম্বার সুইচড অফ। Everyone of this class, please switch off your mobile. রাই চমকে তাকালো। দেখল কাঠের উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গম্ভীর মতো একজন লোক। I'm শুভজিৎ, তোমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথ সাবজেক্টটা আমি নেব।
ভদ্রলোক চারপাশে তাকিয়ে তাকিয়ে ছাত্রছাত্রীদের মুখ পরখ করছে। লিসেন মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কিন্তু খুব স্টুডেন্টস ফ্রেন্ডলি। তোমরা তোমাদের সব রকম কথা আমার সঙ্গে শেয়ার করতে পারো, বাট অনলি ওয়ান কন্ডিশন, একটু ডিসিপ্লিনড আর আমার মোস্ট ওবিডিয়েন্ট হতে হবে। গট ইট? মোস্ট ওবিডিয়েন্ট মানে? বড্ড ভারী শোনাচ্ছে স্যার, হালকার উপরে কিছু ছাড়ুন না। ছেলেদের দিক থেকেই কথাটা ছিটকে এলো। সেরেছে, এ তো শ্রাবণের গলা। রাই সঙ্গে সঙ্গে জিভ কেটে ফেলেছে। হোজ দ্যাট? হোজ দ্যাট? শুভজিতের রিমলেস চশমার উপরে ধকধকে চাহনিটা যেন জ্বলে উঠেছে। মি স্যার, এই যে এদিকে। অঙ্কে কত পেয়েছিলে লাস্ট এক্সামে? 100 আউট অফ 100। মার্কশিটের ছবি মোবাইলে তোলা আছে, দেখবেন নাকি? নো নিড। তবে ক্লাসে আর একটা ফালতু কথা শুনলে কিন্তু বার করে দেবো। দিস ইজ আ ওয়ার্নিং। শ্রাবণ বসে পড়ল। শুভজিৎ স্যার আবার বলতে শুরু করলেন। সো যেটা বলছিলাম, আই ওয়ান্ট পিন ড্রপ সাইলেন্স ইন দ্য ক্লাস। বুঝেছো? হাই বিউটিফুল লেডিস, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। পেছনের সারিতে ফর্সা এক সুন্দরীকে দৃষ্টিতে গেঁথেছে লোকটা। ওর লাল টপটা কোমর থেকে একটু উঠে এসেছিল। ধবধবে ফর্সা পেটের এক ফালি দৃশ্যমান। লোকটার হায়নার মতো দৃষ্টি সেদিকে লোলুপভাবে তাকিয়ে রইল। ফার্স্ট ক্লাসের পর মিনিট 15 ব্রেক। সবাই পিলপিল করে বেরিয়ে আসছে ক্লাস ছেড়ে। এই কলেজটাকে চারপাশ থেকে বেড় দিয়ে রয়েছে একটা বাগান। কত ফুল, যেন হোলির রং ছড়ানো চারপাশে। কে যেন বলে উঠল, এই জায়গাটার নাম রাখলাম আলো বারান্দা। সুন্দর না? মেয়েরা ছোট একটা বৃত্ত তৈরি করে ফিসফিস করে কথা বলছে। রায় গুটি গুটি এগোয় ওদের দিকে, ভাবসাব করার জন্যে আর কি। এই যে খুকুমণিরা, তোমরা তো ক্লাসে মাইনরিটি, তাহলে লেটস বি ফ্রেন্ডস। হ্যাঁ, বলেই একটা ছেলে এগিয়ে আসে। নিজের ইন্ট্রো নিজেই দিই কেমন? আমি হলাম দেবজিৎ, আর ও বেটেখাটো একটা ছেলে হাত বাড়িয়ে বলে, আমি সায়ন চক্রবর্তী। কিন্তু মেয়েরা কেউ সায়নের সঙ্গে হাত মেলাচ্ছে না। ছেলেটা রীতিমতো অপ্রস্তুত। আরে সায়নের হাত স্যানিটাইজ করা, আরে নির্ভয়ে হাত মেলাও। রাইয়ের পাশে বসা কালো মেয়েটি এবার হাসতে হাসতে এগিয়ে আসছে। আমি ধানসিঁড়ি ঘোষ। হ্যাঁ, কিসিরি? কার নাম ধানসিঁড়ি? কি সুন্দর নামটা। কে রেখেছিল গো তোমার নামটা? মা। তা কাকিমা কি জীবনানন্দের ভক্ত? তোমায় কবিতা শোনাতেন নাকি? আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, শোনাতো কি? শ্রাবণ আবৃত্তি শুরু করে দিয়েছে। সবার মুখে টেপা হাসি। ওর কোনো হুঁশ নেই যদিও। দেবজিৎ ওর মুখের সামনে তুড়ি মারল দুবার। ইয়ো ব্রো, চলো চলো নেক্সট ক্লাসের জন্য এগোই। তবে খুকুমণিরা, তোমরা কিন্তু ভালো করলে না। ধানসিঁড়ি ছাড়া আর কেউই কিন্তু সায়নের সঙ্গে হাত মেলালে না। মেলাবো না তো। যতক্ষণ তোরা তুমি করবি ততক্ষণ আমরাও দূরে দূরে থাকবো। কথাগুলো বলেই নিজেই অবাক হয় রাই। এত সাবলীল ছিল না আগে। গার্লস স্কুলে পড়াশুনো, ছেলেদের সঙ্গে মেলামেশা, ওই কোচিং ক্লাস পর্যন্ত। ও এই কথা। এবার লাফ দিয়ে একটা ছেলে ওদের দলের মধ্যে ঢুকে পড়ল। এই যে আমি পদ্মনাভ বোস। তাহলে আয় বন্ধু হই। পরের ক্লাসের সময় হয়েছে। ওরা হাঁটতে শুরু করলো। শ্রাবণ রাইয়ের কাছাকাছি আসতেই হেসে বলল, কিরে, কেমন আছিস? যাক, চিনতে পারলি তাহলে? আমি তো ভাবলাম। তোকে বলা কি অত সহজ নাকি? হ্যাঁ, আমার মনে আছে একবার কোচিংয়ে কোঅর্ডিনেট জিওমেট্রির একটা অঙ্ক আমার আগে তুই সলভ করে ফেলেছিলি। আজও বলিনি ম্যাডাম। সেই আমার কি মন খারাপ, কি ডিপ্রেশন সেই নিয়ে। ও মাই গড, কবেকার কথা? এখনো বলিসনি? আরে না রে, দেখ আমি না চট করে কোনো কথা বলি না। সবাইকে দেখি কি চটপট সব ইরেজ করে ফেলে। মানে স্মৃতিটা যেন তাদের কন্ট্রোলে আছে। শালা আমি যে কেন পারি না এগুলো।
শ্রাবণীর চোখ দুটো কেমন ঘোর ঘোর দেখাচ্ছে, মুখটা থমথমে। রাই পা চালায়, শ্রাবণ ওকে আটকাতে যায়। এই শোন না, তুই ময়ূরাক্ষীর কোনো হদিশ জানিস কি? আরে খুব ভালো ছবি আঁকতো রে, ওই নদীর ছবি, পাহাড়ের ছবি। না রে, ময়ূরাক্ষীকে মনে নেই। ক্লাসে ঢুকতেই ধানসিঁড়ি চেঁচিয়ে ডাকলো, এই এই এদিকে আয়, জায়গা রেখেছি। এই পিহু, অনুষ্কা, তোরাও এখানে এসে বস না। আজ দুটো ক্লাসের পরই ছুটি হয়ে গেল। ঘড়িতে তখন মোটে 2:30 বাজে। বাবা মেসেজ করেছে ড্রাইভার পৌঁছে গেছে কলেজে, সময় মতো বেরিয়ে এসো। কিন্তু রাইয়ের এখন বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। মনে মনে ভাবল, এই ভর দুপুরে ওই খাঁ খাঁ বাড়িটা যেন গিলে খায়। বাবাও কাজ পাগল মানুষ, নিজের ব্যবসা, ফেরার কোনো ঠিক ঠিকানা নেই। আজ বহু দিন বাদে এত বন্ধুর মাঝে মনটা বেশ ফুরফুরে লাগছে। ঘরের মধ্যে কোনো মরছে ধরা জানলা কপাট যেন হাট করে খুলে দিল কেউ। দামাল বাতাস ঢুকছে হু হু করে। সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল ধানসিঁড়ি, ওকে দেখে থামলো, বলল, তোর বাড়ি কোথায়? সাউথ কলকাতা, এই কলেজ থেকে একটু দূর আছে। আমার বাড়ি কাছেই, যাবি? যা, কাউকে চিনি না। কি হবে, চল না, মা খুশি হবে। আন্টি এখন বাড়িতে? ও মা, নইলে কোথায়? আমার মা ঘোর সংসারী, তবে গান আর কবিতা পেলে নাওয়া খাওয়া ভুলতে পারে। রাইয়ের মনে একটা ইচ্ছে অনিচ্ছে দোলাচল চলল। পদ্মনাভ পাশ দিয়ে যাচ্ছিল, ফুট কেটে বলল, বালিকারা, 18টা বছর কয়েদি জীবন কাটিয়েছ, এবার সাবালিকা হও। দেবজিৎ পদ্মনাভর মাথায় একটা চাঁটি বসিয়ে দিল। ওই, তোর লাস্ট নাটকের স্ক্রিপ্টটার নাম যেন কি? কপালের কুমকুম, চেটে গেল ভুতুম। আবার একটা দমকা হাসির ঝাপটা। রাই ঠিক করল ধানসিঁড়ির বাড়ি যাওয়ার আগে বাবাকে জানিয়ে যাবে। আরেকটা ভাবনাও মাথায় ঘুরপাক খেল। আচ্ছা, যদি ধানসিঁড়ির বাড়ি থেকে একটু আগে আগে বেরিয়ে দাদুর বাড়ি যাওয়া যায়? মা এখন দাদুর বাড়িতে, সকালে পর পর মেসেজ পাঠিয়ে গেছে, আমায় একবার দেখতে চাইছে। রাই দাঁত দিয়ে ঠোঁটের কোণ কামড়ে আবেগ চেপে ধরে। মাকে দেখতে কি আমারও ইচ্ছে করে না? শেষ কবে দেখা হয়েছিল? গত পুজোয়। মায়ের সঙ্গে গল্প আঙ্কেল দেখেই মাথা জ্বলে গেছে আমার। বিশেষ কথা বলা হয়নি কারোর সঙ্গে, কিন্তু আজ তো মা দাদুর বাড়িতে একা, দেখা হলে ভালোই লাগবে। যাব কি একবার? কি করি? এক সুঠাম চেহারার যুবক দরজায় অর্ধেক শরীর ঢুকিয়ে ডাক দিল। মে আই কাম ইন স্যার? কম্পিউটার স্ক্রিন থেকে চোখ না সরিয়েই সন্দীপ বলল, আগে মণ্ডলবাবুর সাথে দেখা করে এসো, তুমি তোমার শিডিউলটা ফেল করেছো। না স্যার, আমি 1 মিনিট আর্লি এসেছি বরং। সন্দীপ মুখ তুলল এবার। অচেনা একটা ছেলেকে দরজায় দেখে অবাক হলো। হ্যাঁ, তুমি কে? আনন্দ আনলিমিটেড কোম্পানি থেকে আসছি। আপনি লোক চেয়েছিলেন স্যার। আনন্দ, 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 ও ইয়েস 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 ইয়েস, ভেতরে এসো, ভেতরে এসো, প্লিজ কাম ইন। ছেলেটা হেঁটে এলো ভেতরে। হাঁটার সময় সামান্য ঝুঁকে চলছে, কাঁধে একটা কালো চামড়ার ব্যাগ, মাথা দিয়ে গলিয়ে ডান পাশে ঝুলছে। সন্দীপ সামনে চেয়ারটা ইশারায় দেখালো। বসো, সঙ্গে তোমার সিভি আছে? ইয়েস স্যার। ছেলেটা ব্যাগের চেন খুলে বাড়িয়ে দিল একটা কাগজ। আমার রিজিউমে। সাইকোলজিতে অনার্স, বাহ, ভালো মার্কস ছিল তো। মাস্টার্সে গেলে না কেন? টানাটানি সংসারে ক্যারিয়ার গ্রাফ ওপরে চড়তে পারে না স্যার। গ্র্যাজুয়েট হওয়ার পরই চাকরির সন্ধানে নেমেছি। তো এক্সপিরিয়েন্স ক বছরের? 0। কোম্পানি সব জয়েন করেছি, তবে আমার সৌভাগ্য কলকাতার কিছু নামী সাইকোলজিস্টকে আমি অ্যাসিস্ট করেছি, তাদের রেকমেন্ডেশনেই এখানে চাকরি। মন দিয়ে শুনল সন্দীপ। স্পষ্ট কথা বলে ছেলেটা, প্রতি কথার পর অল্প হাসছে। এক নজরে ভালোই লাগছে ওকে। নামটা কি তোমার? আগে রণজয় ব্যানার্জি। ব্রাহ্মণ সন্তান। আচ্ছা, তোমার অত বড় ব্যাগে আছেটা কি? আনন্দ স্যার, এক ব্যাগ আনন্দ। হ্যাঁ,
আনন্দ? বাহ, ওয়েটস আছে দেখছি, হ্যাঁ। আচ্ছা, তোমাদের সংস্থাও তো নাকি কি সব সুখ আনন্দ এইসব ফেরি করে, তা কেসটা কি? ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন? দুটো জিনিসের উপর আমরা জোর দিই স্যার। এক, অতীতকে ভাবতে হবে ফেলে আসা স্টেশন, তাকে ছেড়ে মাইল মাইল আগে ছুটতে হবে। জীবন এক রেলগাড়ি। আর 2 নম্বর হলো উইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা চোখের দৃষ্টিকে আরেকটু তীক্ষ্ণ করতে শেখাই। কীরকম? আমাদের চলার পথেই অসংখ্য আনন্দের উপকরণ ছড়িয়ে থাকে, সেগুলো দেখো, চেনো আর 2 হাতে কুড়িয়ে নাও। এই কুড়োনো মোহরেই তোমার ঝোলা পূর্ণ আর জীবন ধন্য। ব্যাস, সন্দীপ এবার নিশ্চিন্ত, এই রণজয়কে দিয়েই কাজ হবে। তবে এক জায়গায় একটা মাইনাস পয়েন্ট রয়েছে ওর, কিন্তু করেও বলে ফেললো কথাটা। আমার কাছে চাকরি করলে কিন্তু তোমার একটা মেক ওভার চাই, মানে তোমার চেহারায় বেশভূষায় একটু পরিবর্তন আনতে হবে, এই আর কি। আমার মেয়েটা খুব টিপটপ ধরনের। বলেই রাইয়ের বিষয়ে সংক্ষিপ্ত একটা পরিচয় তুলে ধরল। রণজয় মন দিয়ে শুনল। এর মধ্যেই সন্দীপের মোবাইলটা বেজে উঠল। ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে মুখটা হয়ে উঠল উৎফুল্ল। হ্যাঁ, কোথায় মা তুমি? সে কি, এই রকম তো কথা ছিল না। এনিওয়ে, তাড়াতাড়ি ফেরো। সন্দীপের হাসি মুখটা নিমেষেই থমথমে, তারপরেই মুখ ফেরালো রণজয়ের দিকে। হ্যাঁ, তো যা বলছিলাম আর কি, ইউ আর সিলেক্টেড। আমার মেয়ের জন্য তোমায় আমি অ্যাপয়েন্ট করছি, কাল থেকেই কাজ শুরু করো। মাইনে করি যা ডিমান্ড করেছো তার চাইতেও বেশি পাবে, তবে 2টো শর্ত আছে। কি শর্ত? দেখো, রায় আমার একমাত্র সন্তান, কিন্তু ছোট থেকেই তোর বুকের মধ্যে একটা শূন্যতা আছে, পরে সবই জানবে। যাই হোক, শর্ত নাম্বার 1 হলো আমার রায়কে সব সময় চিয়ারফুল রাখতে হবে। আর শর্ত নাম্বার 2, ও এখন কলেজ গোয়ার, আস্তে আস্তে নতুন বন্ধু হবে, ডানা গজাবে, উড়তেও চাইবে। তুমি কিন্তু আমায় টাইম টু টাইম সব আপডেট দেবে। অ্যাগ্রিড স্যার। উত্তর কলকাতায় ধানসিঁড়িদের পুরনো 3তলা বাড়িটা প্রাচীন এক অশ্বত্থের মতো দাঁড়িয়ে আছে। দেখেই 12-14 বছর পেছনে হাঁটতে শুরু করলো রাইয়ের মন। শ্যামবাজারে এমনই এক পেঁচানো সরু গলির শেষে ছিল গল্প আঙ্কেলের আলিশান বাড়ি। মাঝে মাঝে স্কুল ফেরত মায়ের সঙ্গে যেতাম, দূর থেকেই দেখতাম এক মুখ হাসি নিয়ে আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে গল্প আঙ্কেল। কাছে যেতেই হাত ভর্তি চকলেট ধরিয়ে খানিক আদর করে বলতো, এসো। আয় আয় না, লজ্জা পাচ্ছিস কেন? ধানসিঁড়িও হাত ধরে টানল, তারপরেই ঘাড় উঁচু করে চেঁচিয়ে ডাকল, ও মা, মা দরজা খোলো, দেখো একটা বন্ধুকে নিয়ে এলাম। একতলার একটা জানলা খুট করে খুলে গেল। এক বৃদ্ধার মুখ, চামড়া কুঁচকোতে কুঁচকোতে পুরো গাছের বাঁকল। সে নাকি এ বাড়ির 60 টাকার ভাড়াটে, রাত দিন পাহারা দেয়। কে গেল কে এলো এই সমস্ত। ধানসিঁড়ি আবার চেঁচায়, আরে ও মা, কি গো, কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? নিশ্চয়ই চিড়ে কোঠায় ঘরে বসে গান শুনছো। একটা ব্যথা চিনচিন করে বাজল রাইয়ের বুকে। মাও ভালো গান গাইতো। কল্প চ্যাটার্জির 3তলায় ছিল গান ঘর, ধবধবে সাদা ফরাস পাতা। ওখানে পৌঁছেই মা আর কল্প আঙ্কেল গান ঘরে চলে যেত। আমি তখন 2তলার বই ঘরে, ওজনদার সব বই। একসময় কানে আসতো 3তলা থেকে সুর ভেসে আসছে। সুরগুলোতে কি থাকতো কে জানে, ছোট্ট মনটা উদাস উদাস লাগতো। মনে হতো মা হারিয়ে যাচ্ছে, ওই সুরে সুরে ভেসে ভেসে হারিয়ে যাচ্ছে। ওমা, তনু এসে গেছিস এত তাড়াতাড়ি? ছাদ থেকে ঝুঁকে আছে একটা মুখ। ধানসিঁড়ি হাসল রাইয়ের দিকে তাকিয়ে। দেখলি যা বলেছিলাম, মা ছাদে। দাঁড়া, মাকে আজ যা খ্যাপাবো না, বলবো কি করছিলে একা একা ছাদে। হাসছে ধানসিঁড়ি, আহ্লাদি দেখাচ্ছে চোখ মুখ। রাইয়ের বুকের ভেতরটা জ্বলন্ত মশাল দিয়ে কেউ যেন জ্বালিয়ে দিল। বুকটা পুড়ছে। আচ্ছা,
আমি কি হিংসে করছি ধানসিঁড়িকে? না 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 না, রাই কাউকে হিংসা করে না, কিন্তু ওই পুরনো ঘাটা যে এখনো শুকোয়নি। দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে বেটে খাটো এক মহিলা। অবিকল ধানসিঁড়ির মুখ, আটপৌড়ে শাড়ি, কপালে গোল বড় টিপ, চুলটা খোলা রয়েছে। দাঁড়াও, পরিচয় করিয়ে দিই। এই হলো আমার বন্ধু রাই চৌধুরী। আজই আলাপ হলো, আর আজই আমরা দারুণ বন্ধু হলাম। আর ইনি হলেন আমার গ্রেট মাদার ইন্ডিয়া মিসেস অলকানন্দা বিশ্বাস। ওরা তিনজন এবার সিঁড়িতে পা রাখে, কিন্তু ঘরে ঢুকেই কেমন একটা অস্বস্তি হলো রাইয়ের। খুপড়ি ঘর, জিনিসপত্র বোঝাই করা, আলো বাতাসও কম। এই দুপুরেও একটা অল্প পাওয়ারের বাল্ব চলছে। ধানসিঁড়ি হাত ধরে টানল। আয় আয়, আমার ঘরে যাই। দরজা দিয়ে পাশের ঘরে ঢুকতেই বোঝা গেল একটা ঘরকেই কাঠের পার্টিশন দিয়ে দুফালা করা হয়েছে। তবে এখানে জিনিসপত্র পরিপাটি করে রাখা। বড় বড় দুটো জানলায় অনেক আলো হাওয়া। দাঁড়িয়ে আছিস কেন? বস না এই চৌকিটার ওপর। আসলে রাস্তার জামা কাপড় যে। ধুর, বস তো। বড় দুটো জানলা দিয়ে ভারী মিঠে হাওয়া আর অনেক আলো। আকাশের কালো মেঘগুলো ইতিমধ্যে উধাও হয়েছে। চিকচিকে একটা রোদ উঠেছে। ধানসিঁড়ি খুট করে পেছনের জানলাটাও খুলে দিল, বলল, একটু পরেই অবশ্য এই জানলাটা বন্ধ করতে হবে। দুটো কারণ: এক, মশা; দুই, 4টে টাইম কলের জল। একেবারে রাম রাবণের যুদ্ধ বাঁধবে, দেখিস। রাই শুনছে। এসব অভিজ্ঞতা তার নেই। সে দক্ষিণ কলকাতার অভিজাত পাড়ার মেয়ে। হ্যাঁ রে, কলেজ থেকে ফিরলি, খিদে পেয়েছে তো তোদের? ভাত আছে, তরকারিও যা আছে দুজনের হয়ে যাবে। আমি বরং সঙ্গে দুটো ডিম ভেজে দিই, কেমন? কখনো না, এই অবেলায় ভাত? নো, অন্য কিছু করে দাও না। আমার কিন্তু একটুও খিদে নেই আন্টি। তাই বললে হয়? দাঁড়া, একটা জিনিস খাওয়াচ্ছি, দেখিস ভালো লাগবে। রাই চৌকির কিনারে গুটিসুটি মেরে বসেছে। কাঁধের ব্যাগটা নামিয়ে রাখল মেঝেতে। চারপাশে চোখ বুলিয়ে বলল, এই এত বই কি তুই পড়িস? হ্যাঁ, লাইব্রেরি থেকে তুলেছি। জয়েন্টের পর দেদার ফাঁকা সময় ছিল, তখন কিছু শেষ করেছি। কোথায় পেলি এত বই? কিনলি? তোর কত দাম জানিস? একটা লাইব্রেরিতে ভর্তি হলাম, আরে অরুণ মামাই তো ব্যবস্থা করে দিল। ও বাবা, তাই? তা ইঞ্জিনিয়ারিংয়ে এলি কেন? জেনারেল লাইনে সাইন করতিস তো। অত সময় হাতে নেই রে, খুব জলদি একটা চাকরি পেতে হবে, বুঝলি। আমার ওপর একজন ইনভেস্টমেন্ট করে যাচ্ছে, সব লোন শোধ করে দিতে হবে। ইনভেস্টমেন্ট? লোন শোধ? রাইয়ের কানে লাগলো কথাগুলো। অলকানন্দা ঘরে ঢুকলেন, হাতে দুটো জাম বাটি। একটা ওর দিকে বাড়িয়ে বললেন, নারকেল কোড়া দিয়ে মুড়ি মেখেছি, খা, ভালো লাগবে। মুড়িটা ঘিয়ে ভাজা। শেষে মুড়ি? খেয়ে দেখ না, তোর দিদার বাড়ির গাছের নারকেল। আর একদিন ওকে নিয়ে আসিস, আমি নাড়ু বানিয়ে দেব। ইটস ওকে আন্টি, নারকেল আমার খুব ভালো লাগে। লক্ষ্মী মেয়ে, খেয়ে নে, একটু পরে চা আনছি। অলকানন্দা ঘর থেকে বেরিয়েই যাচ্ছিলেন, হঠাৎ নিচ থেকে একটা তীক্ষ্ণ চিৎকার। থমকে দাঁড়িয়ে পড়েছে সে, চোখে ভয়। রাইও কেঁপে উঠল। ধানসিঁড়ি ছুটে যাচ্ছে জানলায়। এবারই সব সালা মির্জাফরের বংশধর। সামনে মিশ্রি শরবত আর পেছনে সালা ধারালো ছুরি। ধর! কি বলছে এইসব? রাইয়ের চোখের পাতা ঘন ঘন পড়ছে। তাকিয়ে দেখে অলকানন্দা লজ্জায় মাথা ঝুঁকিয়ে নিয়েছে। হিস হিসে গলায় মেয়েকে ডাকছে। তনু, জানলায় উকি দিস না, দেখলে আরো গলা বাড়াবে। কিন্তু ধানসিঁড়ি জানলায় স্থির। রাইয়ের দিকে ঘাড় ফিরিয়ে বলে, বলেছিলাম না একটু পরেই শুরু হবে। অলকানন্দা আঁচলে ঘন ঘন চোখ মুছছে। একসময় বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল ঘর থেকে। রাই চৌকি থেকে উঠে দাঁড়ায়। ধানসিঁড়ি হাই হাই করে উঠল। এই এই চলে যাচ্ছিস? চাটা খেয়ে যাবি তো? না রে, দেরি হয়ে যাচ্ছে, ড্রাইভার কাকুকে ছাড়তে হবে। দেখ,
চা না খেয়ে যাস না প্লিজ। এই তোর খুব অকওয়ার্ড লাগছে না? আমাদেরও অভ্যেস হয়ে গেছে যদিও। অলকানন্দা এক জগ চা নিয়ে ঢুকল, মুখটা নামানো ফ্যাকাশে। রাই চায় চুমুক দেয়। ঘন দুধের বেশ সুস্বাদু চারে। যাক, কিছু তো একটা ভালো লেগেছে তোর বাড়ির। এরকম অশান্তির মধ্যে তুই পড়াশোনা করিস কি করে রে? করতে হয়, তবে একটা পাদানি পেয়ে যাই আর থাকবো না এই নরকে। চলি রে, আরেকদিন এসে আন্টির কবিতার গান শুনবো কিন্তু। না, তোকে আর এ বাড়িতে কখনো আনবো না। মা খুব লজ্জা পেয়েছে। ও মা, কেন? কিসের লজ্জা? ওই যে তুই প্রথম দিনই বাড়ির কঙ্কালসার চেহারাটা দেখে গেলি। আমার মা খুব সম্ভ্রান্ত বাড়ির মেয়ে জানিস, বাবাকে ভালোবেসে বিয়ে করেছিল। মানুষটা এমনি খারাপ ছিল না, কিন্তু রক্তে বাউন্ডেলেপনা চরম। একদিন ঘর ছাড়লো, সেই থেকে আজও নিখোঁজ। কিন্তু আমি খুঁজে বেড়াই ভিড়ের মধ্যে, হাটে বাজারে কিংবা নির্জন পথে। কতজনকে মনে হয় আমার বাবা, কিন্তু কাছে গিয়ে ভুল ভাঙে। যাকে চল এখন, এই আমাদের সিঁড়িগুলো কিন্তু খুব খাড়া খাড়া, একটু দেখে সাবধানে আসিস কিন্তু। গাড়িতে উঠেও রাইয়ের মনটা ফাঁকা লাগছে। সকলের বুকের কোটরে কি একটা শূন্য স্থান দিয়ে পাঠান ঈশ্বর, কে জানে। মোবাইলে মেসেজ টিউন, ইনবক্সটা খুলল রাই। দেখল মায়ের 2 লাইনের মেসেজ, দেখা করতে চাইছে। ঘড়িতে তখন 5টা বাজে। এখন মায়ের সঙ্গে দেখা করা মানে ঘন্টা 2 জন্য আটকে পড়া। বাবা জানতে পারলেই গেল। তবু মনটা যে চাইছে। সামনে রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে। রাই পেছন থেকে বলে, কাকু তুমি লেফট টার্ন নাও, আমরা টালিগঞ্জ হয়ে বাড়ি ফিরবো। তপন সামনের আয়নায় ওকে দেখছে। সাহেব যদি ফোন করেন? আমি কথা বলবো। গাড়িটা বাঁদিক ধরল, শাঁ শাঁ করে ছুটছে। কিন্তু রাই সময়কে থামিয়ে পিছিয়ে চলা শুরু করল। টালিগঞ্জ, দাদুর বাড়ি, প্রতি শুক্রবার হাসি খুশির এক হাট বসা, এখন এই সমস্তই স্মৃতি। মা ঘর ছাড়তেই দাদুর বাড়িটাও আচমকা হারিয়ে গেল। তাহলে রণজয়, গো হেড। তুমি কাল থেকে আমার রায়ের মন ভালো করার দায়িত্ব নিচ্ছ, রাইট? কাজে খুশি হলে মাইনের বাইরেও টাকা পাবে। হ্যাঁ, তুমি আমার মেয়ের নাম্বারটা নিয়ে নাও। বলেই সন্দীপ ঘড়ি দেখল। আধ ঘন্টার মধ্যে একটা মিটিং। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সে। হঠাৎ কী ভেবে পকেট থেকে পার্সটা বের করল। 1 মিনিট, মেয়েটা রাখো, তোমার অ্যাডভান্স। 2000-এর নোট। ওদিকে চেয়ে জিপ কাটে রণজয়। আমি তো চাকরি শুরুই করলাম না স্যার। তবু রাখো, পরে মাইনে থেকে না হয় অ্যাডজাস্ট করা যাবে। পারলে এক সেট ভালো জামা কাপড় কিনে পরে এসো কাল। সন্দীপ আর দাঁড়ালো না, হাঁটতে শুরু করলো লম্বা করিডোর ধরে। একটা কম দামি রেস্তোরাঁর পাশ দিয়ে হাঁটছে এখন রণজয়। চারপাশে ফিশ ফ্রাইয়ের গন্ধ। খিদেটাও এক মুহূর্তে যেন পেটে মোচড় দিল। গুটি গুটি ঢুকে পড়ল ভেতরে। 2-4 জন ইতিউতি ছড়িয়ে বসে। একটা নয়, 3টে ফিশ ফ্রাইয়ের অর্ডার করল, সঙ্গে চা। একটা ফিশ ফ্রাই এখানে বসেই সাবার হয়ে যাবে। উফ, যা খিদে পেয়েছে। বাকি 2টো পার্সেল, মা, বোন, বাবা আর দাদু ঠাম্মার জন্য। ওদের পরিবার মিলেমিশে বাঁচে, তাতেই বড্ড সুখ। চাটা চলে এসেছে। চুমুক দিতেই শরীরটা ঝরঝরে লাগছে বেশ। চিনিটা একটু কড়া যদিও। মনটা বেশ খুশি খুশি, কিন্তু খুশির আড়ালে কোথাও একটা কাঁটা যেন খচখচ করছে। রায়চৌধুরী আমাকে মেনে নেবে তো? ফোন করে দেখলে কেমন হয় এখন? হ্যাঁ, যা হওয়ার এখনই হয়ে যাক। ওর নাম্বার ডায়াল করে। হ্যালো, মানে ম্যাডাম রায়চৌধুরী বলছেন? আপনি এখন কোথায়? কে আপনি? আমি রণজয়। সন্দীপ সাহেব আমায় এই নাম্বারটা দিয়েছেন। বেশ, কিন্তু কেন? বাবা কোথায়? উনি মিটিংয়ে ব্যস্ত। আপনি কোন রাস্তায় এখন ম্যাম? কেন, বাবা কি আপনাকে স্পাইন করতে বলেছে? দিন তো বাবাকে ফোনটা। আপনি উত্তেজিত হবেন না ম্যাম,
আমি শুধু একটা কথা জানতেই ফোন করেছি, কাল আমার রিপোর্টিং টাইম কখন? কিসের রিপোর্টিং? কার কাছে রিপোর্টিং? আপনার কাছে ম্যাম। সাহেব বলেছেন আপনার থেকে সময়টা জেনে নিতে। স্ট্রেঞ্জ, আপনার কথা এক বর্ণ আমি বুঝতে পারছি না। দাঁড়ান, বাবার সঙ্গে কথা বলছি। কি যেন বললেন আপনার নাম? ধনঞ্জয়? না না, রণজয়। আমার কাছে আপনার কাজটা কি? দেখভাল করা, যার পোশাকি নাম কেয়ার গিভার। কেয়ার গিভার? আপনি? আমার? কেন হঠাৎ? সন্দীপ সাহেব ব্যস্ত মানুষ, তাই। রাবিশ! রাই ফোনটা ছেড়ে দেয়। যা গেল, এই চাকরি হবে না। রণজয় বেশ হতাশ। প্লেটে ফিশ ফ্রাই চলে এসেছে ইতিমধ্যে, কিন্তু খিদেটা মরে গেছে। 2 মিনিটের মধ্যেই আবার রাইয়ের ফোন। হ্যালো মিস্টার রণ, আপনি ভিডিও কলটা অ্যাকসেপ্ট করুন তো। আমি একটু আপনার চেহারাটা দেখতে চাই, বাবাকে পাচ্ছি না। ম্যাম, আমার তো ইন্টারনেট ফুরিয়ে গেছে, ভিডিও কল হবে না। নেট ভরাননি কেন? পয়সা নেই, তবে কাল ভরাবো যদি এই চাকরিটা পাই। সাহেব কিছু অ্যাডভান্স দিয়েছেন, ওটা ভাঙাবো, আর চাকরি না হলে ওটা ফেরত দিয়ে আসবো। এবার বলে দিন কাল যাবো কি যাব না। 2000 টাকার নোটটা এখনো গোটা আছে, ভাঙাইনি। ঠিক আছে, আসুন শার্প অ্যাট 8, নইলে। বুঝেছি, চাকরি নট। লাইনটা কেটে গেল, কিন্তু রণজয় এবার খানিকটা নিশ্চিন্ত। শিশি ঝাঁকিয়ে কাসুন্দি ঢালল ফিশ ফ্রাইয়ে, মুখে ফেলতেই আহ তোফা। দাদুর বাড়ি চিনতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা রাইয়ের। দীর্ঘ 7-8 বছর পরে আসা, তার উপর চারপাশে হাই রাইজারের ছড়াছড়ি। এদিকে ওর মায়ের মোবাইলটা বেজে যাচ্ছে এক নাগারে, কোনো সাড়া নেই। রাইও বিরক্ত। শেষবারের মতো আরেকবার চেষ্টা করবে ভেবে নাম্বারটা টিপতেই কানে এলো একটা বেশ কচি গলা। হ্যালো হ্যালো, কে বলছো গো? রায় থতমত খায়, কি বাচ্চাটা? ওপাশে হ্যালো হ্যালো ক্রমশ উঁচু স্কেলে চড়ছে। হ্যালো হ্যালো হ্যালো। হঠাৎ একটা কথা মাথায় ঝিলিক দিয়ে উঠল। কল্প চ্যাটার্জি আর আরাত্রিকা চ্যাটার্জির এক পুত্র সন্তান আছে, তাহলে কি? রাই কান থেকে মোবাইলটা নামিয়ে রাখে গাড়ির সিটে। পেছন থেকে বলে, তপন কাকু, তুমি বরং গাড়ি ঘুরিয়ে নাও, বাড়ি ফিরে যাই। মানে এতখানি এসে? বললাম তো, গাড়ি ঘোরাও, বাড়ি যাব। ওর গলার স্বরে এমন কিছু ছিল যে তপন আয়না দিয়ে দেখল ওকে খানিকক্ষণ। তখনই আবার মোবাইলটা বেজে উঠল। খুব নিস্পৃহ গলায় রাই মোবাইলটা তুলল। হ্যালো হ্যালো, খিরে ফোন করেছিলি? পিকুটা এত দুষ্টু না, সবার আগে ও ফোন ধরবে। রাই অবাধ্য দুফোঁটা কান্নাকে সাপটে মাটিতে ঝরিয়ে ফেলে। তোমাদের বাড়ির অ্যাড্রেস বলো, অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছি। আমাদের বাড়ি? এটা তোরও দাদুর বাড়ি মাম্মা। প্লিজ চুপ করো। শোনো, ড্রিমল্যান্ড নামে একটা বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে আছি। তোমাদের বাড়িটা কি ওই তার আশেপাশে? হ্যাঁ, এবার লেফট টার্নিংটা নাও। দেখো, ঢুকেই দুটো বাড়ি ছেড়ে আমাদের কালো গেট। আমি দাঁড়াচ্ছি। স্পিকার অন করা ছিল। তপন শুনে শুনে গলিতে গাড়ি ঢোকালো। দূর থেকেই দেখা যাচ্ছে মা দাঁড়িয়ে, পাশে একটা বাচ্চা ছেলে হাত ধরে আছে। একটা হরকা বান যেন চোখের পাড়ে এসে দাঁড়িয়েছে। আরাত্রিকা গাড়ির জালনায় এসে সামনে দাঁড়ালো। নেমে আয়। রাই তাকিয়ে দেখল, কেমন অন্যরকম দেখাচ্ছে মাকে। চুলটা ঘাড় পর্যন্ত কাটা। আগে আলগা একটা খোঁপা লটপট করত, তাতে একগুচ্ছ দোলন চাপা, কিন্তু এখন নেই। রাই নেমে এলো। বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে মায়ের পেছনে। লাল টুকটুকে গেঞ্জি, সাদা হাফ প্যান্ট। চোখাচোখি হতেই ফিক করে হাসল। ওর হাতে একটা খেলনা প্লেন। রাইয়ের হাতের উপর আলতো একটা হাত রেখে বলে, তুমি সুইজারল্যান্ড থাকো? সুইজারল্যান্ড? ছাড় তোর কথা। ইউটিউবে রোজ একটা ফ্যামিলিকে দেখে সুইজারল্যান্ডে থাকে। ওকে আমি বলেছি ওই দিদিটা কখনো ইন্ডিয়ায় এলে আমাদের বাড়ি নিয়ে আসবো। সেই থেকেই ওর মাথায় ঢুকে গেছে কথাটা। রাই হাঁটতে হাঁটতে শুনছে মা কত স্বাভাবিক, কত সাবলীল। ওর পাশে টুকটুক করে হাঁটছে পিকু। মায়ের কোড়ে আঙুলটা নিজের আঙুলে পেঁচিয়ে চলছে। দাদুর বাড়িটাকে এতক্ষণে চেনা গেল।
গেট দিয়ে ঢুকেই টানা বারান্দা। সামনে তাকাতেই দেখে ঘরের দরজায় অতি বৃদ্ধ একজন দাঁড়িয়ে, তোবড়ানো গাল, পাকা দাড়ি, পরনে লুঙ্গি। দাদু। রাইয়ের বুকটা হু হু করছে। মৃগাঙ্গ সেনগুপ্ত দুহাত প্রসারিত করে ভাঙা গলায় ডাকলেন, আয় দিদি ভাই আয়। ও ঝুঁকে প্রণাম করতে গেল। উনি নাতনিকে বুকে চাপটে ধরলেন। বুকে আয় মা, বুকে আয়, বুকে আয়। ওর চোখে জল। পিকু হাঁ করে দুজনকে দেখছে। মা গেটটা বন্ধ করে সামনে এসে দাঁড়ালো। এখানে কেন? তোমরা ঘরে চলো। পিকু আয়। মা সবসময় পিকুকে সাথে নিয়ে নিয়ে চলছে। ভেতরে ঢুকতেই নজরে পড়ল সেই ঘর জোড়া খাট, মশারি টাঙানো, ভেতরে শুয়ে রয়েছে কেউ। দাদু বললেন, তোমার দিদা ঘুমোচ্ছে এখন? তোমার দিদার কিবা দিন আর কিবা রাত, সব সময় শোয়া। 2 বছর আগে সেরিব্রাল অ্যাটাকে পুরো শরীরটা প্যারালাইজড, মাথাও কাজ করে না, শুধু এই আমাকেই চেনে। রায় লুকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। মা ঘর ঘর আওয়াজ করে টেনে টেনে একটা হাতলওয়ালা চেয়ার নিয়ে এলো। নে, এই চেয়ারে আরাম করে বস। সেই মেহগনি কাঠের পুরনো চেয়ারটা। এই বাড়িতে পাকে পাকে শুধু স্মৃতি। তাই কি বাবা ওকে আসতে নিষেধ করে? রাইমা, তুই একটু বস। চিকেন চাউমিন বানিয়েছি, আমি নিয়ে আসছি। খাবো না, খিদে নেই। সে কি, ভালো করে চিলি সস টস দিয়ে বানিয়েছি, খেয়ে দেখ। না, খাবো না বললাম তো। তাহলে একটু স্যুপ করে দেব? খিদে পেয়েছে তো। পাইনি। তুমি ডেকেছিলে কেন তাড়াতাড়ি বলো, ফিরতে হবে আমাকে। আরাত্রিকা এক দৃষ্টে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ফিরে যায় নিজের জায়গায়। রাই হাতে ঘড়িটা দেখে। বেশিক্ষণ নয়, মিনিট 15 মধ্যেই উঠে পড়তে হবে। হঠাৎ দেখে পিকু গুটি গুটি এসে তার গা ঘেঁষে দাঁড়ালো। দিদি, এই দিদি, প্লেনে চড়বে? না, তুমি চড়ো। রাই এবার উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে, একটু জোরেই গলা ছেড়ে বলে, আমি আসি আজ তাহলে। ও মা, সে কি? আরাত্রিকা ছুটে এলো, হাতে একটা প্লেট। একটু মুখে দিয়ে যা, তোর জন্যই তো বানালাম। তাকিয়ে দেখল পুডিং। চিরকালই একটা জিনিসের কাছে সে হার মেনেছে। মা হাত ধরে টানল। আয় না, আমার ঘরে এসে একটু বস। পাশের ঘরে এসে বেশ ভালো লাগলো, বেশ পরিপাটি। দাদুর বাড়ি এলে ওরা 3 জন এই ঘরেই থাকতো। মা ওকে একটা বেতের চেয়ারে বসিয়ে আলমারি খুলল। একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, এটা আমি তোমার জন্য কিনেছি রাই। আমি চেয়েছিলাম আজ তুমি এই পোশাক পরেই কলেজে যাও। গুরুদেবের পায়ে ছোঁয়ানো তো। প্যাকেটটা একপাশে সরিয়ে রাখে ও। খুলে দেখো। এখন ইচ্ছে করছে না। কি হয়েছে তোমার রাই? এভাবে কথা বলছো কেন? কথা বলতে ইচ্ছে করছে না, তাই। মা ওর ডান হাতটা নিজের হাতে নিয়ে আঁকি বুকি কাটল। আমার উপর তোমার খুব রাগ, তাই না রাই? আজ কয়েকটা কথা বলবো, শুনবে? মাত্র 15 মিনিট আর বসবো, তারপর উঠতে হবে। ঠিক আছে ঠিক আছে, তার মধ্যেই বলবো। তোমার বাবা আমায় সব দিয়েছিল, অর্থ, ভালোবাসা, সংসার, সন্তান। জানি, বক্তব্যটা ব্রিফ করলে ভালো হয়। তোমার বাবা মানুষটা ছিল কাজ পাগল। মাসের পর মাস বাইরে বাইরে কাটাতো কাজ নিয়ে। আমি তখন একা একা এখানে ছটপট করছি। যখন ফিরে আসতো সে যেন একটা বুনো মানুষ। আমার গা ঘিন ঘিন করতো, যেন আমি সব সময় চাইতাম একটা সুন্দর ছিমছাম সংসার, রুচিশীল একজন মানুষ। পেয়ে গেছো তো, তাহলেও সুখী হতে পারলে না কেন মা? মানেটা তুমিই জানো। কল্প চ্যাটার্জিকে পেয়ে তুমিও সুখী হওনি মা, তাই তো বারবার ছুতোয় নাতায় বাবাকে ফোন করো। কেন করো? ওই লোকটাকে এবার রেহাই দাও না। আমরা দুজন নিজেদের মতো করে বাঁচতে চাই। প্লিজ আর ডেকো না আমাদের। এবার শেষবারের মতো তোমার দেওয়া পোশাক নিচ্ছি, এরপর থেকে কিন্তু আর নেব না। কেন বোঝো না? তুমি আমাদের যন্ত্রণা, তুমি আমাদের না শুকনো একটা ঘা, তুমি আমাদের কষ্ট। আরাত্রিকার মুখে কথা নেই।
অবাক হয়ে দেখছে মেয়েকে। রাই দুহাত জোড়া করল। দয়া করো, আমাদের ভুলে যাও মা, আর পিছু ডেকো না। বলতে বলতে উঠে দাঁড়ায়, পা বাড়ায় ঘরের বাইরে। হঠাৎ পিকু হাত ধরে পেছনে টানে। দিদি দেখ না, এই প্লেনটা চড়ে সুইজারল্যান্ড যাবে। তুই তুই আর আমি যাব। হ্যাঁ। থমকে দাঁড়ায় ও, চোখ ভর্তি জল, তবুও মুখে হাসি। কেন যেন একটা হাত উঠে এলো পিকুর মাথার উপরে, চুলগুলো সাপটে দিয়ে হেসে বলল, আচ্ছা যাব, অন্য আরেকদিন। গাড়ি যেন উড়িয়ে নিয়ে চালাচ্ছে তপন। না চালিয়ে বা উপায় কি? সন্দীপ সাহেব ইতিমধ্যে 12-10 ফোন করে ফেলেছেন। প্রচণ্ড টেনশন হচ্ছে তপনের। ওই দেখো, ভাবতে ভাবতেই আবার ফোন। তপন যেন তটস্থ হয়ে যায়। হ্যাঁ স্যার, প্রায় ঘরের কাছে চলে এসেছি। রাস্তায় বিরাট জ্যাম, মন্ত্রী পাস করছে। পারো তুমি কাকু। আচ্ছা, আমার আর একটা আবদার রাখবে প্লিজ? না করো না। আবার কি? একটু প্রিন্সেপ ঘাট চলো না। ফাঁকা বাড়িতে না ভালো লাগে না গো, কোনো নদীর পাড়ে একটু দাঁড়াতে ইচ্ছে করছে। প্রায় 7টা নাগাদ প্রিন্সেপ ঘাটে পৌঁছল রাই। ঝলমল করছে আলোয় চারিদিক, জলে যেন সোনার হাজার বুটি। একটা স্টিমার খুব সেজে গুঁজে আলো ছড়াতে ছড়াতে চলে গেল মন্থর গতিতে। অনেকক্ষণ ধরেই টিং টিং করে হোয়াটসঅ্যাপে টিউন বাজছে। বাজুক, দেখতে ইচ্ছে করছে না, রাত দিন ওসব আসতেই থাকে। গঙ্গার পাড়টা দারুণ। দূরে হুগলি সেতু দেখা যাচ্ছে, সাদা আলোয় ধপধপ করছে। একটা ফাঁকা বেঞ্চ দেখে বসল ও। তপন কাকু গাড়িতেই আছে। কয়েকটা গাছের পাতা আর অনেক ফুলের পাপড়ি পড়ে আছে বেঞ্চটায়। ফোঁ দিয়ে ওড়াবার চেষ্টা করলো পাপড়িগুলোকে, উড়ল না। হোয়াটসঅ্যাপটা খুলল রাই। ওরে বাবা, গাদা গাদা মেসেজ, সব মায়ের। আমি কি খুব খারাপ ব্যবহার করলাম আজ মায়ের সঙ্গে? দাদুর বাড়ি যাওয়ার আগেও তো ভেতরে ভেতরে একটা ভালো লাগা ছিল, কিন্তু মুখোমুখি হতেই পিকুই কি কারণ? মেসেজগুলো খুলল এবার, তারপর ঝুঁকে পড়তে লাগলো। আজ কিন্তু তোমায় খুব রেস্টলেস লাগছিল। কেন মা? আমার ওপর খুব বিরক্ত তুমি, তাই না? পিকুর কিন্তু তোমাকে খুব ভালো লেগেছে জানো। মুখে খালি এক কথা, সুইজারল্যান্ডের দিদি এসেছিল। রাই পড়া থামিয়ে পিকুর মুখটা ভাবে। ভারী মিষ্টি। আচ্ছা, মায়ের মতন হয়েছে কি? সঙ্গে সঙ্গে একটা যেন জ্বালা ছড়ালো বুকে। জ্বলুনিটা শিরায় উপশিরায় ছড়াচ্ছে। স্টিমারটা আবার ভোঁ দিতে দিতে নদীর এপার থেকে ওপারে ভেসে চলে গেল। মায়ের পরের মেসেজে চোখ রাখল রাই। তোমাকে আজ অনেক কথা বলতে চাইছিলাম, তোমার শোনা দরকার, নইলে আমি চিরকাল ভিলেনি থেকে যাব। গ্র্যাজুয়েশনের পরে আমাদের বিয়ে। তোমার বাবা বলল এখন সংসারে ঢোকার দরকার নেই, এমএটা করো। ইউনিভার্সিটিতে গেলাম, কল্পর সঙ্গে পরিচয় হলো। খুব মুখচোরা ছেলে, কিন্তু পড়াশোনায় তুখোড়। আমি দেখলাম আমাদের দুজনের স্বভাবের অনেক মিল। আর শুরু হলো আমাদের মেলামেশা, অনর্গল কথা, গান। তোমার বাবা সাদা মনের মানুষ, যেমন অপার স্বাধীনতা দিয়েছিল তেমনি ভালোবাসা। নিজেকে অপরাধী লাগতো মাঝে মাঝে। ঠিক করলাম আর মানুষটাকে ঠকাবো না। তখন কল্পর সঙ্গে আমার সম্পর্ক অনেক গাঢ় হয়েছে। ও দিল্লি ইউনিভার্সিটিতে লেকচারশিপ পেয়েছে, আমি ডিভোর্স চাইলাম। আসলে এভাবে দু নৌকায় পা দিয়ে তো আর চলা যায় না। রাই মোবাইল থেকে চোখটা সরিয়ে নিল। ঘড়ি দেখল, সন্ধে 7:20। আশপাশটা ফাঁকা হয়ে এসেছে। ফুচকাওয়ালাদের ভিড়ও সরে গেছে। রাই আবার পড়তে শুরু করলো। আমি কিন্তু তোমায় আমার সঙ্গে আনতে চেয়েছিলাম, কল্পরও আপত্তি ছিল না। তোমার বাবা দেয়নি। আমি জোর করতে পারতাম, কিন্তু তাতে তোমার বাবা আরও একা হয়ে যেত। যাই হোক, এবার শেষ লাইনটা মন দিয়ে পড়ো। আমি কিন্তু আজও যখন পিকুকে ঘুম পাড়াই আর একটা হাত দূরে বাড়িয়ে দিই,
ওটা রাখি তোমার মাথায়, কপালে। সুরসুরি না দিলে তোমার ঘুম আসতো না। আজও কি সেই অভ্যেস আছে? রাই, তোর চোখ ঠিকই দেখেছে রে, এখনো আমি তোদের খুঁজি। মেসেজ শেষ। রাই ধীরে ধীরে উঠে পড়ল বেঞ্চ ছেড়ে। স্টিমারের ভোঁ পেছন থেকে ভেসে আসছে। শব্দটা কেমন যেন মন খারাপ করা। গাড়িতে উঠেও মায়ের কথাগুলোই ভাবছিল রাই। কেমন যেন আচ্ছন্ন হয়ে আছে মনটা। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। একটা অচেনা নাম্বার। হ্যালো। আচ্ছা ম্যাম, কাল কি আমার জন্য কোনো ড্রেস কোড আছে? মানে কিসের ড্রেস কোড? কে আপনি? চাপ বাবা, ভুলে গেলেন? কাল সকাল 8টায় আপনার বাড়িতে আমার অ্যাটেন্ডেন্স। ও আপনি? কি যেন নাম? রণজয় ব্যানার্জি, ছোট করে রন। ড্রেস কোড আছে কি ম্যাম? তাড়াতাড়ি বলুন ম্যাম, স্টেশন রোডের দোকানগুলো এখনও খোলা, 8টায় বন্ধ হয়ে যাবে। না, কোনো ড্রেস কোড নেই। তবে অপরিচ্ছন্ন লোক আমার দু চোখের বিষ। না না, আমি ধোপদুরস্ত হয়েই আসবো। লাইনটা কেটে গেল। রাই মনে মনে হাসে। ছেলের মাথা স্ক্রু নির্ঘাত ঢিলে। বাবা কোথা থেকে যে একে জোটালো। যাক, ফাঁড়া কেটে গেছে। সন্দীপ আজ নিজেই ফ্যাক্টরি থেকে ফিরল রাত করে। রাইয়ের আর লম্বা চওড়া মিথ্যে সাজাতে হয়নি। তবে ডাইনিং টেবিলে রণজয়ের প্রসঙ্গটা রাই তুলল। সন্দীপ মেয়ের দিকে তাকিয়ে বোকা বোকা একটা হাসি দিল। তোর সঙ্গে কথা হয়েছে বুঝি? বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার জানিস। হঠাৎই কাগজের একটা বিজ্ঞাপনে খোঁজটা পেলাম। কদিন কাজ করুক না দেখি, না পোষালে বাতিল করব। ওরা নাকি খুশির ফেরিওয়ালা, মানুষের মনের হতাশা দূর করতে নাকি সিদ্ধ হস্ত। রাই কথা বলে না, চুপচাপ খেতে থাকে। কলেজে 11টায় বেরোবার কথা, কিন্তু রাই বাজিয়ে ফেলল 11:30। তারপর গাড়িতে উঠেই টেনশন। তপন কাকু, জোরে ছোট, ফার্স্ট ক্লাস 11:50, 20 মিনিট সময় হাতে। তপন ঘাড় ঘুরিয়ে রাগী চোখে তাকায়। এটা কি হেলিকপ্টার? সামনে দেখো, বিশাল মিছিল হাঁটছে। সর্বনাশ! তখনই ধানসিঁড়ির ফোনটা চলে আসে। এই রাই, তুই কোথায়? এই সেই হ্যান্ডু শুভজিৎ, ও কিন্তু ঢুকে পড়েছে ক্লাসে। রোল কল করতে করতে কোথায় যেন বেরিয়ে গেল। তুই এখনো অ্যাবসেন্ট হোসনি। পদ্মকে বলবো তোরটা ম্যানেজ করে দিতে। ও দারুণ প্রক্সি দেয়, আ বর্ন অ্যাক্টর, গলা চেনাই যায় না। খেপেছিস? প্রক্সি? তাও আবার আমারটা? ধরা পড়লে? ম্যাডাম, প্রক্সি টক্সির দরকার নেই। 10 মিনিট গ্রেস থাকে সব ক্লাসে। তাছাড়া আজ রাস্তায় মিটিং মিছিল, বলবেন সব খুলে। রাই মোবাইলটা কান থেকে সরিয়ে কটমট করে চাইল ওর দিকে। ইশারায় বলল, চুপ করো তো। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে পৌঁছানো গেল কলেজে। কিন্তু শুভজিৎ স্যার ক্লাসে অ্যালাউ করল না। বললেন, সরি, কয়েকটা ব্যাপারে আমি রিজিড। রাই তবু হাঁপাতে হাঁপাতে কিছু বলতে চাইছিল, কিন্তু শুভজিৎ স্যার কথা শুনলেন না। সরি ডিয়ার, আজ তোমাকে এক্সকিউজ করলে কাল অন্যজন বলবে। স্যার, এত ভাইটাল ক্লাসটা করতে পারবো না তাহলে? ওকে, আই ক্যান ডু আ ফেভার ফর ইউ ইফ ইউ উইশ। ছুটির পর আমার সঙ্গে যোগাযোগ করে নিও, আমি আজকের লেসনগুলো বুঝিয়ে দেবো। আরে রাই, চাপ নিস না তো, আমি নোট নিয়ে রাখছি, পরে সব দিয়ে দেবো। হুজ দ্যাট? মি স্যার, শ্রাবণ রায়। ও ইউ, দ্য ডিসগাস্টিং ফেলো। জাস্ট গেট আউট অফ মাই ক্লাস, আউট আই সে। ওকে, অ্যাজ ইউ উইশ। কিন্তু স্যার, আমার অপরাধটা কি যদি একটু জানতে চাই? খুব কি দোষ হবে তাহলে? আমি কোনো এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই। জাস্ট লিভ দ্য ক্লাস, আদারওয়াইজ আমি ক্লাস নেব না। চয়েস ইজ ইয়োর্স। সবাই চুপ। কেউ কেউ মজা দেখছে ঠোঁট টিপে হেসে। রাইয়ের মনে হলো ওর অন্তত কিছু বলা দরকার। শুভজিৎ স্যারের দিকে তাকিয়ে বলে, ওকে স্যার, আমি চলে যাচ্ছি, আপনি ক্লাস নিন। আর একটা রিকোয়েস্ট, শ্রাবণকে ক্লাস করতে দিন। আমি আপনার কাছে আজকের পড়াটা না হয় বুঝে আসবো অ্যাট ইউর ফ্রি টাইম। শ্রাবণ আমার জন্য পানিশমেন্ট কেন পাবে? প্রথম দিনই বলেছিলাম আমি স্টুডেন্টস ফ্রেন্ডলি, যদি তোমরা আমাকে নিতে পারো। এনিওয়ে, আজকের মতো দুজনকে এক্সকিউজ করলাম। আর হ্যাঁ, তোমার নামটা কি যেন? রিয়া না রাইমা? রাই চৌধুরী স্যার।
ঘড়িতে এখন বিকেল 5:30। বিকেলের ফুরোনো আলো। কলেজ গেট ক্রমশ ফাঁকা হয়ে আসছে। রাইয়ের মোবাইলটা বেজে উঠল। নিশ্চয়ই বাবা আজ একবারও ফোন করেনি। রণজয়কে রেখে বাবা খানিক নিশ্চিন্ত, মন দিয়ে ফ্যাক্টরি সামলাচ্ছে। স্ক্রিনে একটা অচেনা নাম্বার। হ্যালো, কে? রাই, হ্যাঁ কে? আমি শুভজিৎ স্যার বলছি। একবার আমার ঘরে আসতে পারবে? 4 তলায়, রুম নাম্বার 38। স্যার এখন বেরিয়ে এসেছি কলেজ থেকে। আবার ঢুকে এসো, ডাকছি যখন নিশ্চয়ই দরকার আছে। তুমি এসো, আমি ওয়েট করছি। ধানসিঁড়ি রীতিমতো ছুটছে এখন রাস্তা দিয়ে। বড্ড দেরি হয়ে গেল আজ। বাড়ি ফিরেই কত কাজ বাকি। একটা হোটেলের সঙ্গে তার চুক্তি আছে, রুটি তৈরি করে পাঠাতে হবে। সে অনেক রুটি, বান্ডিল বান্ডিল। টাকাটা যদিও মন্দ দেয় না, তবে পরিশ্রমটা অনেক। আজ আবার বৃহস্পতিবার, চাপের দিন। সন্ধে থেকে মায়ের গানের ক্লাস, আঁকার ক্লাস, ছাত্রছাত্রীদের ভিড়। রুটির দায়িত্ব একা ওর উপর। ফুটপাতের ভিড় এড়াতেই ও মেইন রোডটা ধরল। 6:30টার মধ্যে দোকানের লোক এসে হাজির হবে। আজ একটু আগে কলেজ থেকে বেরোলে হতো হয়তো। হঠাৎ নিজের নামটা কারোর গলায় শুনে পেছন ফেরে। এই ধানসিঁড়ি! ও মা, শ্রাবণ তুই? একটা বিশাল বড় গাড়িতে বসে হাত নেড়ে ডাকছে। আরে আয়, উঠে আয় ওপরে। দূর, এই গলির পরের গলিরটাই আমার। আরে ঠিক আছে, তুই আয় না। ওভাবে কি পড়ি কি মরি করে ছুটছিস কেন? আয়, আমি গাড়ি করে ছেড়ে দিচ্ছি। অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে উঠতে হলো। হেসে বলল, থ্যাঙ্কস, তবে এই উঠলাম, এবার এই নামবো। বলতে বলতেও জামার হাতায় মুখ মুছল। ঘামে ভেজা কুর্তি। ঠিক তখনই অলকানন্দার ফোনটা এলো। তনু, তুই কোথায় রে? কেন ফিরছি? তোর ছোট জ্যাঠার সেরিব্রাল অ্যাটাক হয়েছে, হাসপাতালে নিয়ে যাচ্ছি। কিন্তু তাড়াহুড়োয় দরজার চাবি রেখে আসতে ভুলে গেছি। তুই ঢুকবি কি করে? আচ্ছা, কন্ডিশন কি খুব ক্রিটিক্যাল? কোন হাসপাতালে যাচ্ছ তোমরা? এই আমি আসবো? একদম নয়, তুমি ঘরে থাকো। তবে নিজের ঘরে তো ঢুকতে পারবে না। দেখো কার ঘরে একটু বসার জায়গা হয়। আচ্ছা, আর কে কে আছে তোমার সঙ্গে? পাড়ার 2টো ছেলেকে জোগাড় করেছি। কিন্তু ধানসিঁড়ির মনে তেমন কোনো দাগই কাটল না ঘটনাটায়। আসলে এই পরিবারের প্রতি তার কোনো টান নেই। ছোট জ্যাঠা লোকটাই একটা নষ্ট চরিত্রের মানুষ। ফ্যাক্টরি থেকে আকণ্ঠ গেলে রোজ ফেরে, তারপর কলতলায় এসে হুজ্জতি, চিল্লামিল্লি। শোনো মা, ও বাড়ির লোক নিয়ে তোমার এই যে বাড়াবাড়িটা না, এটা আমার একেবারে অপছন্দের। কাজ শেষ হলেই কিন্তু ফিরে আসবে তুমি। বলেই লাইনটা কেটে দেয় ধানসিঁড়ি। ভেতরে ভেতরে যেন একটা রাগ জমা হতে থাকে। হঠাৎ খেয়াল হলো বাড়ির গলিতে এসে দাঁড়িয়ে আছে গাড়িটা। এ মা, পৌঁছে গেছি বলবি তো? কি বলবো বলতো? তুই কি আর এই জগতে আছিস নাকি? আমি তো ভাবলাম ফায়ার ব্রিগেডকে একটা খবর দেব, আগুনটা নেভাতে হবে না। নে এবার বলতো, কোনটা তোদের বাড়ি? ওই মোড় ঘুরলেই। কিন্তু আমি এখানেই নামবো, বন্ধুর বাড়ি যাব। ঘরে তো তালা ঝুলছে, মা ফিরলে ঢুকতে পারবো। আর যদি বন্ধু বাড়িতে না থাকে, রাস্তায় রাস্তায় ফ্যাঁ করে ঘুরবি, তাই তো? তাছাড়া কাজ কর, আমার বাড়ি চল। হ্যাঁ, পরেশদা তোকে না হয় আবার ছেড়ে দিয়ে যাবে। না রে, তুই বরং আমার এখানেই নামিয়ে দে না। এ দেখ, সামনেই পার্ক, খানিকক্ষণ এখানে কাটিয়ে যাব। না না, ওটা তো হবে না গুরু। এক কাজ করছো, আমিও যাচ্ছি। পরেশদা, ওই একটু এগিয়ে দেখো, একটা পার্ক আছে না? হ্যাঁ, ওটার কাছে গাড়িটা রাখো। এই, ফুচকা খাবি? খিদে পেয়েছে না তোর? খিদে তা পেয়েছে। এই তুই কী করে বুঝলি? ওই যে কাকিমার সঙ্গে হাই হাই করে চেঁচাচ্ছিলি, খিদে পেলে আমিও ওরকমই করি। কটা ফুচকা খাবি বল? আমার অ্যাকাউন্টে কিন্তু। ধ্যাৎ, আমাদের পাড়ায় আমাকেই ফুচকা খাওয়াবি তো? আরে তুই খাওয়াবি তো, তুই অন্যদিন খাওয়াস। চল নাম। দুজনেই গাড়ি থেকে নামল। বিকেলের রঙে অন্ধকার মিশেছে তখন। মাঝারি মাপের পার্ক একটা, খুব একটা পরিপাটি সাজানো নয়। 2-4টে বসার বেঞ্চ রয়েছে এই যা। শ্রাবণকে আজ খুব স্বাভাবিক দেখাচ্ছে, প্রথম দিনের মতো নয়। ফুচকা পর্ব শেষ হলে শ্রাবণ বলল, বলল, আন্টিকে ফোনটা কর এবার, ফিরেছে কিনা দেখ। দূর, জ্যাঠাকে নিয়ে মা এখনও হাসপাতালে, জানিস? দেরি হবে বলল।
তুই বরং বাড়ি যা, আমি এই পার্কেই খানিকক্ষণ বসি। বাড়ি তো সামনেই, পরে ঠিক উঠে যাব। ইম্পসিবল, এখানকার পাবলিক খুব একটা ঠিকঠাক নয়। হ্যাঁ আমি জানি, আমার দেখেই কিরকম একটা ডাউট হচ্ছে। এক কাজ করি, আমি তোর সঙ্গে এখানে ওয়েট করি, ঠিক আছে? বেঞ্চগুলো ভেজা ভেজা, দুপুরের বৃষ্টিতেই বোধহয় ভিজে গেছে। হঠাৎ একটা লাল গাড়ির দিকে আঙুল উঁচিয়ে শ্রাবণ বলল, এই দেখ 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 দেখ, ওটা রাইয়ের গাড়ি না? কি ব্যাপার বলতো, এতক্ষণ পরে কলেজ থেকে বেরোলো, আমরা তো একসঙ্গেই ছিলাম ছুটির সময়। কোথাও ছিল হয়তো, লাইব্রেরিতে বই তুলতে যেতে পারে। তাহলে আমি ঠিকই দেখেছি, রাই গেট দিয়ে বেরিয়েও আবার কলেজে ঢুকেছে। অন্তদন্ত একটা ভাব ছিল, আর আই গেস কানে মোবাইলটা ছিল, সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। অ্যান্ড আই থিঙ্ক ওই 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 হ্যাঁ 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 ওই 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 স্কাউন্ড্রেলটাই ডেকেছিল ওকে ঘরে, দ্যাট বাস্টার্ড শুভজিৎ। আরে আমাদের রাই যথেষ্ট ইন্টেলিজেন্ট, যে কোনো অড সিচুয়েশন একেবারে হ্যান্ডেল করতে জানে। শোন, তোরা মেয়েরা না পারলে একটু সাবধানে চলাফেরা কর, ঠিক আছে? দিনকাল না নোংরা, সবাই করাপ্টেড এখন। আরে দেখ না, ময়ূরাক্ষীর কোনো খোঁজই পাচ্ছি না সেই কবে থেকে আমরা। ধানসিঁড়ি তাকায়, শ্রাবণের চোখে মুখে আবার সেই ভ্যাবলা মতো চাহনিটা, দূরে কাউকে যেন খুঁজছে। প্রসঙ্গটা ঘোরাবার জন্যও বলে, এই চুরমুরটা হেভি বানিয়েছিল না রে? খুব ভালো বানিয়েছিল। আচ্ছা, সামনে কি কোনো নদী বা পুকুর আছে? একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে রে তখন থেকে। এখানে নদী? তবে একটা পুল আছে, ওই যে, হ্যাঁ ওই দিকটায়। বাচ্চাদের এখন সাঁতার শেখানো চলছে। আচ্ছা একটা কথা বল, তুই নদী নিয়ে খুব অবসেসড না? কোনো কেস আছে নাকি নদীর পাড়ে? কেস? কি আবার কেস থাকবে? ধর, তবে একটা গল্প আছে, শুনবি? হ্যাঁ হ্যাঁ বল বল বল, শোনা। ধানসিঁড়ি পায়ের উপর পা তুলে বসেছে। আমার দাদুর বাড়ির সামনে এক চিলতে ছোট্ট একটা নদী ছিল, মজা নদী, তবু নদী তো, সারাক্ষণ আমি ওই নদীর পাড়েই কাটাতাম। একদিন বাড়ি ফিরছি, সন্ধে সন্ধে হবে হয়তো, তো হঠাৎই পেছন থেকে ডাক, শ্রাবণ শ্রাবণ। ঘাড় ভেড়ালাম, সালা কেউ নেই। আমি আবার হাঁটি, আবার সেই শ্রাবণ শ্রাবণ, একেবারে মানে কি বলবো তোকে, একেবারে মেয়ের গলার ডাক। সে কি রে, রহস্য রহস্য গন্ধ। তারপর কেসটা সলভ হয়েছে? এই কে ডাকে জেনেছিস? জেনেছি। কে? কে রে? আমার ভালোবাসা নদীর কাছেই জমা আছে। মানে তুই কেমন নভেলের ডায়লগ দিচ্ছিস রে? হ্যাঁ রে, বিশ্বাস কর, নদীর কাছেই আমার ভালোবাসা, এই জন্মের কিংবা পরজন্মের। রাই কলেজ থেকে যখন বেরোলো দিনের আলো ফুরিয়েছে। এমনিতেই আজ একটা বৃষ্টি বৃষ্টি দিন। দূর থেকেই দেখল রণজয় উদ্বিগ্ন মুখে গেটের সামনে পায়চারি করছে, দুহাত পেছনে করে। পাশে তপন কাকু হাতে খৈনি ডলছে। রাইকে আসতে দেখে রণজয় পায়চারি থামালো, দুহাত কোমরে রেখে এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যেন ওর অভিভাবক। দেখেই রাইয়ের মাথাটা টং। শুভজিৎ স্যারের ঘরে ও যখন ঢুকেছিল তখনও দুবার ফোন আসে, উত্তর না পেয়ে টেক্সট পাঠিয়েছিল রণজয়। কি ব্যাপার ম্যাম, কলেজ ফাঁকা, আপনি এখন কোথায়? চিন্তা হচ্ছে? এদিকে শুভজিৎ স্যারও কম চটায়নি আজ। এত ফালতু একটা লোক। শ্রাবণ আগেই সাবধান করেছিল, ছেলেটাকে খ্যাপাটে মনে হলেও ওর ষষ্ঠেন্দ্রিয় কিন্তু যথেষ্ট সজাগ। কি ব্যাপার ম্যাম, দেরি হলো আপনার? রাই চুপ করে রইল, ইচ্ছে করল না জবাব দিতে। সব ঠিক আছে তো ম্যাম? ও গাড়ির দরজা এবার সজোরে বন্ধ করল, যেন ওটাই ওর জবাব। সোজা বাড়ি তো মামনি? তপন স্টিয়ারিংয়ে হাত রেখে বলল কথাটা। রায় কিছু বলার আগেই রণজয় বলে ওঠে, অবশ্যই। ঘড়িতে কটা বাজে? মনে মনে রাই যেন ক্ষেপে ওঠে বেশ খানিকটা। এ ছেলে বড্ড পাকা, বাবার আশকারায় আরো বেড়েছে। কেয়ার গিভার। এসির হাওয়াতেও যেন শরীরটা ঠান্ডা হচ্ছে না রাইয়ের। বলল, কাকু এসিটা বাড়াও তো। আর বাড়বে না, ফুল। আজ একটা ঝড় বৃষ্টি নামবে,
এই কলেজেও একটা ঝড় উঠবে শিগগিরই। ঝড় উঠবে মানে? মানেটা বলতে গেলে এখন অনেক কিছু বলা প্রয়োজন। আপনি তো আমার কথা সহ্যই করতে পারেন না। সাহেবের কাছে বাচাল বলে নালিশ করেন। রাই দাঁতে দাঁত ঘষল। বড় খেলোয়াড় ছেলেটা, সুযোগ বুঝে বল ছোড়ার টেকনিক পাল্টে ফেলেছে। ঘটনাটা কি সোজা সাপটা বলে দাও। আপনাদের ফ্রেশার্সের আগেই একটা হুজ্জতির আশঙ্কা আছে কলেজে। এক্স স্টুডেন্টসদের একটা দল ভেতরে ভেতরে রেডি হচ্ছে, যে কোনো দিন ছাপাবে। হুজ্জুতি? এক্স স্টুডেন্টস? ফ্রেশার্স? কথাগুলো একটু আগে শুভজিৎ স্যার বলছিল না? তবে ওই লোকটাও 1 নম্বরের জালি। কেন যে তখন তাড়া দিয়ে ঘরে ডেকে নিল। গেট থেকে হাঁপাতে হাঁপাতে রাই যখন পৌঁছল শুভজিতের ঘরে, দেখল মোবাইলে হেসে হেসে কারোর সঙ্গে কথা বলায় ব্যস্ত তিনি। ঝাড়া 20 মিনিট বসিয়ে রাখল মুখের সামনে। একসময় বিরক্ত হয়ে রাই গলা ছাড়ে, স্যার আমায় কি জন্য ডাকলেন? ও ইয়েস ইয়েস ইয়েস, বলছি। আচ্ছা, জয়েন্টে তোমার কত র্যাঙ্ক ছিল? 1022। ওহো, 1000-এর মধ্যে থাকলে একটা ব্যবস্থা হয়ে যেত। কিসের ব্যবস্থা স্যার? শুভজিৎ পায়চারি শুরু করলো তার চারপাশে। তারপর দাঁড়িয়ে পড়ে একদম রাইয়ের কাজ ঘেঁষে বলে, এনিওয়ে, আমরা একটা ব্যাংকিং করছি ক্রিম ছেলে মেয়েদের নিয়ে। ফার্স্ট ইয়ার থেকে তারা আলাদা আলাদা সেগমেন্টে ভাগ হয়ে যায়। তারপর এক্সট্রা কোচিং, এক্সট্রা কেয়ার দিয়ে গ্রুমিং করি, যাতে ফাইনাল ইয়ারে ক্যাম্পাসিং ক্র্যাক করতে অসুবিধা না হয়। জানোই তো চাকরি বাকরির এখন ডাউন মার্কেট। সদ্য রিসেশন কাটলো, চাঙ্গা হতে তো আরও বছর 2 আর আমি এই স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান। বলতে বলতে শুভজিৎ আরও একটু এগোলো। ওর হাত যেন রাইকে ছুঁতে চাইছে। শোনো রাই, তোমাকে আমার ভালো লেগেছে। ইউ আর আ গুড গার্ল। তোমার চোখ খুব সুন্দর। ওখানে একটা ছবি আঁকা আছে। তুমি অনেক বড় মনের। তবে কয়েকটা কথা মন দিয়ে শুনে রাখো। তুমি কিন্তু ওই পাগলা শ্রাবণকে এড়িয়ে চলবে। ডিসগাস্টিং ফেলো। আর একটা কথা, কখনো এক্সদের পাল্লায় পড়ো না। কিছু নোটোরিয়াস এলিমেন্ট আছে। সাপ্লি পাওয়া সব ক্যান্ডিডেট ক্যাম্পাসিংয়ে সিলেক্ট হয়নি, এখন যত রাগ আর হুজ্জুতি কলেজের সঙ্গে। ওদেরকে এড়িয়ে চলবে। ফ্রেশার্স আসছে, দেখবে এখনই ওরা ভাব জমাতে আসবে। রাই উঠে পড়বে না কি করবে ভাবছিল। তখনই রণজয়ের লাগাতার ফোন আসা শুরু হলো। শ্রাবণের নাম্বারটা থেকেও একটা মেসেজ ঢুকলো। তুই কি শুভজিতের ঘরে? একটু অবাক হয়েছিল রাই, শ্রাবণ জানলো কি করে। শুভজিৎ হঠাৎ ওর হাতের উপর একটা হাত রাখল। আমার কথা শুনে চললে তোমায় কোথাও হোঁচট খেতে হবে না রাই। রাইয়ের হাতের উপর ক্রমশ চাপ দিতে থাকে সে। মুখটা ঝুঁকে আসে ওর কানের লতির কাছে। ভুরভুর করে আফটার শেভের গন্ধ। রাই কি করবে ভেবে পায় না। স্থানুর মতোই বসে রইল। ওটাকেই প্রশ্রয় ভেবে লোকটা আরও 2 কদম এগিয়ে আসে। তার তপ্ত নিঃশ্বাস ওর গালে। হঠাৎই যেন হুঁশ ফিরল রাইয়ের। স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল চেয়ার ছেড়ে। তারপর সজোরে নিজের হাতটা ঝাড়া দিয়ে মুক্ত করল শুভজিতের মুঠি থেকে। আগুন চোখে বলল, আপনি আমায় ভুল রিড করছেন। আমি সেরকম মেয়ে নই, আর আপনার কোনো হেল্পও আমি চাই না। তুমি একটি তেজি ঘোড়া। আই লাইকড ইট। জাস্ট একটু বাজিয়ে নিচ্ছিলাম। ইউ স্কোর 10 আউট অফ 10। ওকে, এখন পালাও। প্রয়োজনে তোমায় ডাকবো। আর হ্যাঁ, আমি তোমায় সিলেক্ট করলাম। বললাম না, নিজের যোগ্যতায় আমি এগোবো। আর ডাকলেও তুমি সাড়া দেবে না বলছো? ঠিক আছে, যা ভালো বোঝো করো। ছুটে বেরিয়েই আসছিল ঘর থেকে, হঠাৎ পিছন থেকে আসা কথাগুলো যেন রাইকে থমকে দাঁড় করিয়ে দিল। বাইরে গিয়ে যেন এসব কথা ডিসক্লোজ না করা হয়। আর যদি করো নিজেরই ক্ষতি। মনে রেখো, এখনো 4টে বছর কাটাতে হবে কিন্তু এখানে। স্কাউন্ডারেল। আচমকা একটা ব্রেক। কি হলো তপন কাকু? রাই চমকে তাকায় সামনে। দেখে মুখোমুখি 2 বাইকওয়ালা। একেবারে রণংদেহী মূর্তি। পেছনে পরপর গাড়ির লাইন। পুলিশ ছুটে আসছে ভিড় তাড়াতে। তোর যত সব উটকো ঝামেলা। রাই মোবাইলটা দেখল, কিন্তু ওর দৃষ্টিতে বারবার যেন ভেসে উঠছে শুভজিতের মুখ। সেই বলিষ্ঠ হাতের পাঞ্জা, কানের কাছে গরম নিঃশ্বাস। অসহ্য। রাইয়ের চোয়াল শক্ত হচ্ছে। মনটাকে বিচ্ছিন্ন করতেই ও রণজয়ের দিকে তাকায়। বাচাল হলেও ছেলেটার এলেম আছে। কত খবর সঞ্চয় করে ফেলেছে ইতিমধ্যেই। বাতাসে ভাসিয়েই যেন প্রশ্নটা করে ফেলল রাই।
কি যেন তখন বলছিলে কলেজের ব্যাপারে? কোথায় একটা ঝঞ্ঝাট ঝামেলা বাঁধবে? হ্যাঁ, বাদবে। এই কলেজেই পাস আউটদের মধ্যে বেশ অসন্তোষ। ক্যাম্পাসিং পুয়ার হয়েছে এবার। ভালো কোনো চাকরি জোটেনি কপালে, অথচ পাশাপাশি কলেজগুলোই অর্ধেকের উপর প্লেসমেন্ট শেষ। তাই এক্সট্রা ঠিক করেছে দল বেঁধে ঘেরাও করবে কর্তৃপক্ষকে। বাধা দিলে রক্তারক্তিতেও ওরা প্রস্তুত। তুমি এত কথা জানলে কিভাবে? ম্যাম, খবর জোগাড় করতে হলে শিকারী হতে হয়, চিলের চোখ থাকতে হয়। আমার এই চাকরির শর্তই আপনাকে সুরক্ষিত রাখা, তাই যা যা করণীয় আমি করেছি। ফ্রেশার্স ওয়েলকামের দিন ঘোষণা হলো। উত্তেজনায় সবাই টানটান। সিনিয়ররা ক্লাসে ক্লাসে ঘুরে ফার্স্ট ইয়ারদের জানাচ্ছে, শোন, সেদিন কোনো চালাকি গেম কিন্তু খেললে চলবে না। হ্যাঁ, যদি ধরা পড়ে কেউ ইচ্ছে করে অ্যাবসেন্ট হয়েছে, তবে তার পানিশমেন্টটা একটু অন্যরকম হবে। পরের দিন একেবারে হামাগুড়ি দিয়ে ক্লাসে ঢুকতে হবে। হ্যাঁ, বলে দিচ্ছি আমি আগেই। শোনো, এখন কিন্তু র্যাগিং ট্যাগিং শাস্তিযোগ্য অপরাধ, পানিশেবল অফেন্স। বি কেয়ারফুল দাদারা। শুনেই মনে হলো সিনিয়র দাদা একটু ভেবলে গেছে। এক বয়েস কাট চুলওয়ালা দিদি এগিয়ে এলো পরিস্থিতি সামলাতে। রিমলেস চশমা, স্লিভলেস কুর্তি, ধানসিঁড়ির কাঁধে চাপড় দিতে দিতে বলে, আরে চিল ইয়ার, টেক ইট ইজি। আমাদেরও একসময় চেটেছিল সিনিয়ররা, তারপর তো সবাই বন্ধু বন্ধু। তোদেরও তো একটু সাবালুক হতে হবে, তাই নয় কি? আরও টুকটাক উপদেশ পরামর্শ দিয়ে কেটে পড়ে সিনিয়রের দল। যেতে যেতে একজন বলে ওঠে, বেশি পাকা। কিন্তু নিজের চেয়ারে মাথায় হাত দিয়ে বসে পড়েছে ধানসিঁড়ি। আমি আসছি না সেদিন, যত যাই হোক। এদের যা মূর্তি দেখলাম, তারপর কি না কি করতে বলবে। আরে বাবা, যা করতে বলবে তাই করবি। কথায় কথায় তো চাপ নিস কেন তুই? আরে আমি তো নাচ গান কিছুই জানি না, কি করব? ঠিক আছে, তোর হয়ে না হয় শ্রাবণকে বলবো একটা কবিতা বলতে। জীবনানন্দের সেই কবিতা, আবার আসিব ফিরি ধানসিঁড়িটির তীরে। চেপে যা বাছা, চেপে যা। সায়ন ওর মাথায় টাক করে একটা গাঁটটা দিল। তোর গলায় আর যাই খেলুক, কবিতা খেলে না। হ্যাঁ রে পিহু, সেদিন কি ড্রেস পরবি? শাড়ি নাকি ওয়েস্টার্ন? আমি কিন্তু শর্ট স্কার্ট পরবো। আরও শর্ট? তাহলে নির্ঘাত শুভজিৎ সেদিন তোকে একাই ক্লাস করাবে। ইঞ্জিনিয়ারিং, ম্যাথস, পুরো সিলেবাস একদিনে। কিন্তু শুভজিতের নামটা উঠতেই রাইয়ের ভেতরটা যেন জ্বালা জ্বালা করে উঠেছে। এখনও ক্লাসে এসে ওকে পা থেকে মাথা পর্যন্ত দেখে শুভজিৎ, ও মুখ ঘুরিয়ে নেয়। এর ফলটা যে মার্কশিটে পড়বে বুঝতে অসুবিধে হয় না। তবু ওই লম্পটটাকে কিছুতেই প্রশ্রয় দেওয়া যাবে না। বেলটা বাজছে, পরে ক্লাস শুরু হবে। সবাই রুমের দিকে হাঁটছে। দেবজিৎ হঠাৎ ডাক দিল, এই পদ্ম, এই তুই হঠাৎ পিহুর পাশে পাশে হাঁটছিস কেন রে? হ্যাঁ, ওর হাইটটা মাপছিলাম, আমি 5'7". পিহু, তুই কি আমার থেকেও লম্বা? পিহু হাসল, কিছু বলল না। ওর স্বভাব ধীর স্থির, ব্যক্তিত্বও আছে। দেখতে সুশ্রী, হলুদ ধরনের ফর্সা রং, আর সঙ্গে মস্ত একটা গুণ ওর পোশাক নির্বাচন। খুব দামি কিছু পরে তা নয়, কিন্তু যাই পরে খুব রুচিশীল। যখন ক্লাসে ঢোকে মনে হয় ফালি ফালি রোদ্দুর লুটিয়ে পড়ছে ক্লাসে। তুলনায় অনুষ্কা একটু বেশি আধুনিকা। দামি পোশাক, দামি ব্যাগ, দামি জুতো, সব সময় ক্লাসি। পোশাকেও বেশ উগ্রতা রয়েছে। রাইয়ের ভালো লাগে না। 3টে পরপর ক্লাসের পর 20 মিনিটের ব্রেক। সবাই আবার আলো বারান্দায় গিয়ে দাঁড়ালো। আলো বারান্দা, এই নামটা শ্রাবণের খুব পছন্দ। কিন্তু ওর হঠাৎ কি যে হলো, বেশ কিছুদিন ধরে বেপাত্তা। নর্থ বেঙ্গল গেছেন বাবু। তাই? কই আমায় তো কিছু বললো না। কেন বলবে? তুই যদি জেলাস হোস। আমি জেলাস হব কেন রে? ও তিস্তাকে খুঁজতে গেছে, সেটা তুই যদি শুনে দুঃখ পাস তাহলে কি হবে? আসলে মেয়েরা তো খুব হিংসুটে হয়। ধানসিঁড়ির মুখটা লজ্জা লজ্জা দেখাচ্ছে। মুখ টিপে হাসল। হাসিটা বেশ। আজকাল ধানসিঁড়িকে অতটাও খারাপ লাগে না রাইয়ের। কালো রং হলেও মুখে একটা মিষ্টতা আছে। সেই পরিপাট্যহীন এলোমেলো ভাবটাও আর নেই। এই তোরা না বড্ড বাজে ছেলে জানিস। যা তো ভাগ, তোদেরকে কিচ্ছু খাওয়াবো না। ভেবেছিলাম মা 6টা নারকেল আনিয়ে রেখেছে, নাড়ু বানালেই সবগুলো নিয়ে আসবো। এই মুহূর্তে মত বদলালাম, কাউকে কিচ্ছু খাওয়াবো না। হ্যাঁ, না না প্লিজ না। এই কান মুলছি। আর কখনো তোকে ডাকাবো না। ওই নাড়ু আমাদের চাই। তবে আমার খুব ডাউট হচ্ছে জানিস,
শ্রাবণও নর্থ বেঙ্গল যায়নি তিস্তার কাছে, ও বরিশালে গেছে। বরিশাল? সে তো বাংলাদেশে, ওখানে কেন? ধানসিঁড়ি নদীর কাছে। কথাটা বলেই আর দাঁড়ায় না পদ্মনাভ, দৌড়ে চলে যায় ক্লাসের দিকে। বাকিরাও হাসতে হাসতে এগিয়ে আসে। তবে শ্রাবণের জন্য রাইয়ের সত্যি একটু উৎকণ্ঠা হচ্ছে। ছেলেটার হঠাৎ হলো কি? বলা নেই, কওয়া নেই, ডুব। একটা ফোন করা দরকার। ধানসিঁড়ির কাছে নিশ্চয়ই নাম্বার আছে। ওদের দুজনের মধ্যে এখন তো বেশ মাখো মাখো ভাব। আমি বেশ খুশি। শ্রাবণের বহুদিনের অপেক্ষা, ওর পাশে কেউ এসে বসবে। যাক, এবার বুঝি সত্যিই কোনো নদী এসে থামলো। রণজয়ের ছেলেটাও নিজেকে অনেকখানি পাল্টে ফেলেছে। আগের মতো অত বাচালতা নেই। দুটো চারটে কথা, তাও বিনা প্রয়োজনে নয়। তবে প্রতিটা কথার মধ্যে একটু করে জ্ঞান মেশানো থাকে। শুনতে মন্দ লাগে না। মাঝে মাঝে বাড়ি ফেরার সময় আঙুল উঁচিয়ে রণজয় দেখায়, বাদিকে দেখুন ম্যাম, আপনার দুই বন্ধু চিনে বাদাম খেতে খেতে গল্প করছে, নামবেন নাকি? গিয়ে জয়েন করুন ওদের সঙ্গে। দূর, কি দরকার? আরে বাড়ি ফিরেই তো একা, একটু সময় কাটিয়ে যান না বন্ধুদের সঙ্গে। ফাঁকা বাড়িতে মন টেকে না রাইয়ের। আজকাল বাবাও যেন অন্য মানুষ, কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। খুব শিগগিরই আমেরিকার একটা বড় অর্ডার হাতে আসছে। কয়েক মাসের জন্য চলেও যাবে হয়তো। পাসপোর্টও রেডি। এখন বেশ কিছুদিন মা কলকাতায়। কল্প চ্যাটার্জি ভালো অফার পেয়ে বিদেশে পাড়ি দিয়েছে। একটু সেটেল না হলে নাকি পরিবার নিয়ে যেতে পারছে না। ততদিন পর্যন্ত মা আর পিকু টালিগঞ্জে দাদুর বাড়িতে। আচ্ছা, মা কি মাঝে মাঝে বাবাকে ফোন করে? মানে বাবা হয়তো এড়াতে চাইছে, পারছে না, তাই নিজেকে আরও অনেক অনেক কাজের মধ্যে ডুবিয়ে রাখে। বাইরে চলে যাওয়ার পরিকল্পনাটাও হয়তো সেই কারণে। দাদুর বাড়ি যান না একদিন ম্যাম, অনেকদিন মায়ের সঙ্গে দেখা হয়নি আপনার। রণর কথায় অবাক চোখে তাকালো রাই। ও হাসছে। যান, ঘুরে আসুন একদিন। আমি সাহেবকে কিচ্ছু বলবো না, প্রমিস। রাই এবার কটমট করে চাইল ওর দিকে। ইদানিং রাগটাক বড় একটা আসে না, কিন্তু এই মুহূর্তে এলো। যদি যেতে হয় বাবাকে বলে কই যাবে, রণও আড়াল করার কি? মোক্ষম একটা জবাব এসেছিল মুখে, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেল। তবে কথাটা শোনার পর থেকে একটা লাজুক লাজুক ইচ্ছেও মনের মধ্যে উঁকি দিচ্ছে রাইয়ের। যাব কি একদিন ও বাড়ি? মা যদিও আর আমাকে ডাকে না, সেদিনের ব্যবহারে হয়তো আঘাত পেয়েছে। তবে প্রতিদিন নিয়ম করে দু একটা মেসেজ পাঠায়, মামুলি কথাবার্তা, ব্যাস। আচ্ছা, আজ গেলে কেমন হয়? প্রতি বুধবার 3টে ক্লাস শেষ হয়, তারপরই তো বাড়ি ফিরে একা একা কাটানো। রণজয় কয়েকদিন ধরেই আমার ঘরের পাশের দোতলায় থাকছে, রাতে দিনে দুবেলাই। বাবার ফিরতে দেরি হয়। গতকাল তো প্রায় 12:30টার পর গাড়ি গ্যারেজে ঢুকেছে। একতলার গেস্ট রুমটাই রণর জন্য বরাদ্দ। তবে আমার আবার ভূতের ভয়, তাই দোতলায় ওকে কোণের দিকে ঘরটায় থাকার ব্যবস্থা করে দিয়েছি। পাশাপাশি ঘরে থাকলে টুকটাক গল্পও হয় দুজনের। ছেলেটা লেখাপড়া জানা, কথা বলে আরাম আছে। আজকাল রণর মধ্যেও এক সমুদ্র বদল। বাচালতা তো নেই, মুচকি মুচকি হাসে শুধু। একটা ফোন ঢুকলো রণজয়ের মোবাইলে। ও খুব নিচু স্বরে কথা বলছে। রাই জানলায় তাকিয়ে বাইরেটা দেখে। ম্যাম, আজ রাতে সাহেব বাড়ি ফিরবেন না। রণজয় পেছনে ঘাড় ফিরিয়ে বলল কথাটা। রাইয়ের ভ্রু দুটো কুঁচকে উঠল। বাবা তাকে না জানিয়ে রণকে জানালো? সাহেব আজ লেট নাইট পর্যন্ত ক্লায়েন্ট মিটিং, আমেরিকান ক্লায়েন্ট। ওদের যখন দিন আমাদের রাত, তাই এমন বেখাপ্পার সময়। রাইয়ের বুকে ঘন ঘন শ্বাস উঠছে, নামছে। সন্দীপের নাম্বারটা টিপে ফেলল চটপট। লাইন লাগতেই একটু রূঢ় গলায় বলে, হ্যালো বাবা, 2 মিনিট কি কথা বলা যাবে? সন্দীপ ওপাশে তখন ভয়ানক ব্যস্ত, সামনে ডেলিকেটসরা বসে। তবু মেয়ের ফোনটা পেয়ে খুশি। হ্যাঁ বল না, কি ব্যাপার? ব্রেক টাইম চলছে নাকি? ছুটি হয়ে গেছে, 3টে ক্লাস ছিল আজ। এনিওয়ে, যার জন্য ফোন করলাম, আজ আমি বাড়ি ফিরছি না, কাল কলেজ করে একেবারে আসবো। খবরটা জানিয়ে দিলাম। মানে? সন্দীপ ওপাশ থেকে আরও কিছু প্রশ্ন করতে চাইছিল, সে সুযোগও দিল না। তপন গাড়ির আয়নায় রাইকে দেখছে। রণজয় চুপ।
আলতো ঘাড় ফেরালো শুধু পেছনে। একটা টেক্সট মেসেজ ঢুকলো রাইয়ের মোবাইলে। ইনবক্সটা খুলল না ও। ফোনটা বাজছে বাজুক, ধরল না। চোয়াল শক্ত করে জানলায় তাকিয়ে বসে আছে। রিংটোনটা বাজতে বাজতে থেমে গেল। গাড়ির মধ্যে চলে এলো নৈশব্দ। সবাই চুপ। রাই আবার কিছু নাম্বার টেপে। ওপাশে এবার ধানসিঁড়ি। কিরে, বাড়ি পৌঁছে গেছিস? হ্যাঁ, কেন রে? এই শ্রাবণের নম্বর জানিস? ওর বাড়ি যাব ভাবছি, কোনো খবরাখবর নেই। কি হলো হঠাৎ? হ্যাঁ, আমারও দুশ্চিন্তা হচ্ছে, তবে ফোন নাম্বারটা যেটা আছে অনেকবার ট্রাই করেছি, নো রেসপন্স। আচ্ছা, একটা কথা বলবো, শুনবি? হ্যাঁ বল না। আগেই চলে যাস না, ওকে ফোনে চেষ্টা কর প্রথমে। এই তুই এখন কোথায়? তোর বাড়ির সামনে দিয়েই পাস করছি রে। ধানসিঁড়ি খানিকক্ষণ চুপ, একটু পরে বলল, সরি রে, আজ তোকে ডাকতে পারলাম না। আসলে আমাদের বাড়ির পরিবেশ সেদিন তো দেখে গেছিস, কখন কোন কোন্দল বেঁধে বসে। আরে কুল কুল, আমি কি তোর বাড়ি যেতে চাইছি নাকি? ওকে রে, বাই। গাড়ি ছুটছে। সন্দীপের আর ফোন এলো না। রাইও মেসেজ খুলে পড়ার তাগিদ দেখায়নি। তবে মনের মধ্যে কেমন একটা জেদ চেপে গেছে। আজ কিছুতেই বাড়ি ফিরবো না। কিন্তু কোথায় যাব? কয়েক ঘন্টা বাদেই তো লম্বা একটা রাত। ধানসিঁড়িকে যতটা ক্যাবলাকান্ত মনে হতো না প্রথম দিকে, মোটেইও তেমন নয়, বরং বেশ ম্যাচিওরড। সত্যিই তো, বলা নেই কমা নেই। হঠাৎ শ্রাবণের বাড়িতেই বা কেন যেতে চাইছিলাম আমি? আসলে একটা কোটর খুঁজে বেড়াচ্ছি বোধহয়, যেখানে খানিকক্ষণ নিজের মতো করে থাকতে পারবো। সব যন্ত্রণা ব্যথা থেকে নিজেকে আড়াল করতে পারবো। একটা ফোন করুন না। রণজয়ের গলা শুনে রাই ভ্রু কুঁচকে তাকায়। কাকে? যার কাছে গেলে এখন আপনার ভেতরটা শান্ত হবে। একদিনই বলেছি হেয়ালি করে আমার সঙ্গে কথা বলবে না। আপনার মাকে একটা ফোন করুন না। রাই চুপ। ম্যাম, ছোট মুখে একটা বড় কথা বলবো। একটা মানুষের সবচাইতে বড় শক্তি তার পরিবার। যদি প্রথম থেকেই পরিবারের মধ্যে একটা শক্ত বাঁধন থাকে, কেউ কাউকে ছেড়ে যেতে পারে না। হাজার দুঃখ কষ্টেও পরিবারই তার বটবৃক্ষ। হঠাৎ এ তত্ত্ব কথা কেন? আপনাকে দেখে বড্ড মায়া হচ্ছে। বন্ধুদের কাছে যেতে চাইছেন, অথচ কারোর দরজা খোলা নেই। কিন্তু যারা দরজা হাট করে খুলে রেখেছে আপনার অপেক্ষায়, আপনি তাদের কাছে যেতে চান না। আপনি পরিবারের সঙ্গে থাকুন, শান্তি পাবেন। বন্ধুরা সঙ্গে থাক, ক্ষতি নেই, কিন্তু ফ্রন্ট লাইনে পরিবারকেই রাখুন। তুমি এই কদিনে অনেক কিছুই তো জেনে গেছো। এটা বুঝতে পারছো না আমি একটা ভাঙা পরিবারে বিলং করি। তোমার পরিবারে যেটা সম্ভব, আমার পরিবারে সেটা হয় না। রণজয় আর কথা বাড়ালো না, শুধু আস্তে আস্তে ফিসফিসিয়ে যেন নিজেকেই নিজে শুনিয়ে বলল, আসলে আমার দেখার সঙ্গে সকলের দেখা যে মেলে না। আমি কিন্তু এখনো দেখতে পাচ্ছি আপনার পরিবার দ্বিখণ্ডিত নয়, কাগজের বিভাজন বিভাজন নয়। এখনো কোনো এক চিকন সুতোয় জুড়ে আছেন সবাই, তবে খুব আলগা বন্ধনে। রাই মুগ্ধ হয়ে শুনল। রণজয়ের এক একটা কথা একেবারে বুকের মাঝখানে গিয়ে পড়ে। গাড়ি এখন বাড়ির রাস্তা ধরেছে। হঠাৎ কি মনে হতে মায়ের নাম্বারটা টিপে ফেলল রাই। হ্যালো। একটা বেশ বাচ্চা গলা। ওপাশে আবার পিকু। বিরক্ত হলো রাই। হ্যালো, এই কথা বলছো না কেন? মা কোথায়? পিকু কিছুক্ষণ চুপ, তারপর বলল, তুমি কে? মাকে দাও, বলো আমি রাই কথা বলছি। রাই দিদি, তুই সুইজারল্যান্ড যাবি না বললি যে? জানিস আমার প্লেনটা না খারাপ হয়ে গিয়েছিল। আমি অনেক কান্নাকাটি করলাম। তারপর একদিন দেখি প্লেনটা আমার ঠিক হয়ে গেছে। তুই কবে আমার প্লেনে চড়ে সুইজারল্যান্ড যাবি রে? হ্যাঁ? রাই চুপ করে রইল। এই দিদি, কথা বলছিস না কেন? আজ আর দাদুর বাড়ি খুঁজে পেতে অসুবিধে হলো না। তপন কাকু একেবারে গেটের সামনে এসে স্টার্ট বন্ধ করল। মা বারান্দার গ্রিলের গেট একটা পাল্লা খুলে হাসছে। হাই। পিকু লাফাচ্ছে, ওর হাতে সেই খেলনাটা, প্লেনটা। রাই ঢুকেই ওর হাতে বড় একটা চিপসের প্যাকেট আর একটা কেকের প্যাকেট ধরিয়ে দিল। হো বাবা, এসব কি?
খুব বড় দিদি হয়ে গেছিস মনে হচ্ছে। আরাত্রিকা হাসছেন। পিকু মুখ তুলে মাকে দেখছে, তারপর ভালো মানুষের মতো মুখ করে বলল, আমি কি চিপস খাবো মা? খেলে পেট ব্যথা করবে না তো? ন্যাকা, দিদি এনেছে, খাও। আরাত্রিকা মেয়ের পিঠে একটা হাত রেখে বললেন, চল, কলেজ থেকে এসেছিস, হাত মুখটা আগে ধুয়ে নিবি। শোন না, আজ থাকবি আমার কাছে? থাক না, কাল সকালে এখান থেকে কলেজ যাবি, একটা দিনের তো ব্যাপার। তোর বাবাও তো আজ বাড়ি ফিরবে না। রাই ঘরের দিকে যেতে যেতেও থমকে দাঁড়িয়ে পড়ল। কিভাবে জানলো বাবার কথা? আরাত্রিকা ওদিকে হাসছেন। তোর বাবা ফোন করেছিল খানিক আগে, রাগারাগি করেছিস দুজনে, বাবার ফোন ধরছিস না শুনলাম। বোকা মেয়ে, জানিসই তো বাবা কেমন কাজ পাগল। রাইয়ের চোখের পলক যেন পড়ছে না। রণজয়ের কথাগুলো কানে বাজছে। ওদের ভাঙা পরিবার এখনো নাকি এক চিকন সুতোয়। রণ এত সব কিভাবে বলতে পারে? বাথরুমে ঢুকে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রাই। মা আলনা থেকে ধপধপে একটা সাদা নাইটি পরতে দিল, বলল, এবার ঘরে গিয়ে আরাম করে বস। কি খাবি, পরোটা আলুর দম না লুচি মাংস? অবশ্য তুই বললে বাইরে থেকেও কিছু অর্ডার করাতে পারি। বাইরের খাবার কি দরকার, ডিনারের জন্য ঘরেই কিছু করো। আরাত্রিকা এক পলক দেখল ওকে, তারপর ধীরে ধীরে কাছে এসে জড়িয়ে ধরল, কপালে চুমু দিয়ে বলল, থাকবি তাহলে? থ্যাংক ইউ। রাইয়ের হঠাৎ নজর যায় বসার ঘরে। তপন কাকু আর রণজয় বসে আয়েশ করে চা খাচ্ছে। পাশে দাদু খুব গল্প জুড়েছেন ওদের সঙ্গে। তাকে দেখেই মৃগাঙ্গ বলে ওঠেন, আগের দিনও বাইরে থেকে তপন চলে গেল। ও আমাদের কত দিনের পুরনো লোক, আজ গাড়ি থেকে জোর করিয়ে নামালাম। আর এই ছেলেটাও বড় চমৎকার। পরিচয় করছিলাম, কত পড়াশোনা। আমি আজ রাতে এখানেই থাকছি রণ, তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো। দেখো আগে ট্রেনটা পেয়ে যেতে পারো। কাল প্র্যাকটিক্যাল ক্লাস আছে। একটা কাজ করো, তোমাকে কাল ছুটি দিলাম, আসতে হবে না। রণজয় অবাক। এক চুমুকে চা শেষ করে কাপ প্লেট সেন্টার টেবিলে রাখলো, একটু শব্দ না করে। সে কি, খুশি হলে না? ছুটি পেলে তো সবাই আনন্দে আটখানা হয়। ও কাজ ভালোবাসে। ঠিক আছে, দিদিভাই যখন স্বেচ্ছায় ছুটি দিচ্ছে তুমি নিয়ে নাও, দিনভর বন্ধুদের সঙ্গে আড্ডা দাও। আজ রাতের ডিনার লুচি মাংস, ঝাল ঝাল গামাখা মশলা চিকেন। রাই আঙুল চেটে পুটে খাচ্ছে। সত্যি রান্নায় মা এখনো 100-100। ফ্রিজে খাবার তুলতে তুলতে আরাত্রিকা বলল, শোনো, কাল তোমার বাবার জন্য একটু মাংস নিয়ে যেও। আসলে ও খুব ভালোবাসতো এরকম কষা মাংস খেতে। এখন স্টু ছাড়া কিছু খায় না বাবা। তাছাড়া আমার তো কাল কলেজ, ফিরতে ফিরতে সন্ধে, তাই খাবার নষ্ট হয়ে যাবে গো। আরাত্রিকা তবু একটা আলাদা বাটিতে মাংস বেড়ে রাখলো, বলল, দেখি তাহলে এক ফাঁকে যদি তপনকে বলা যায় তাহলে ও এসে নিয়ে যাবে। আজ অনেক দিন বাদে এভাবে মাংসটা রেঁধে আমারও ভালো লেগেছে। রাই খেতে খেতে শুনছে মায়ের কথাগুলো কতটা স্বাভাবিক। কিরে মামনি, জেগে আছিস? আমি বাড়ি ফিরছি, মিটিংটা হাফ ডান হয়ে গেল। নেটওয়ার্কের সাংঘাতিক গন্ডগোল। তা ফিরবি নাকি আমার সাথে? তুই ছাড়া বাড়িটা একেবারে খা খা করে, বুঝলি? এত রাতে কিভাবে ফিরবো? তপন কাকু তো কখন চলে গেছে। তোর বোকা, আমার সঙ্গে গাড়ি আছে না? তুই আসবি কিনা সেটা আগে বল। ও দুনামোনা করছে। আরাত্রিকা রান্নাঘরে কাজ করছিল, কানে গেছে বোধহয় কথাগুলো। তাড়াতাড়ি এসে রাইকে ইশারা করে, বলছি বাবাকে ভেতরে ডাকো, রান্নাগুলো এখনো ফ্রিজে তুলিনি। রাই হতভম্ব, কাকে কি বলবে ভেবে পাচ্ছে না। আরাত্রিকাই এবার ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। প্লিজ এসো না একবার, আমার মন বলছিল তুমি আসবে। দেখো আজকে চিকেনটা এত ভালো হয়েছে, ঠিক তুমি যেমন খেতে চাইতে তেমন। রাই ধীরে ধীরে বারান্দার দিকে হেঁটে যায়। এরকম একটা দিন সে স্বপ্নের মধ্যে কতবার যে হাতড়ে বেরিয়েছে ঠিক নেই। কিন্তু বাবা কি আসবে? সারাদিনের গুমোট ভাবটা এখন অনেকটাই কম। সন্ধ্যের থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ল্যাম্পপোস্টের আলোয় বৃষ্টির কণাগুলো দেখা যাচ্ছে, যেন উড়ছে। কি সুন্দর, কি
কি মায়াবী। মিনিট 15 মধ্যে বাবার গাড়িটা এসে দাঁড়ালো। দাদু ছুটে এসেছেন, মায়ের হাতে গেটের চাবি। পিকু অনেকক্ষণ জেগে জেগে এইমাত্র ঘুমিয়ে পড়ল। বাবা গাড়িতেই বসে আছেন, মায়ের হাতে একটা ঢাউস ছাতা। গাড়ির দরজা খুলে উঁকি দিয়ে ডাকছে, কই নামো। বাবা কিছু বলল বোধহয়, শোনা গেল না। বৃষ্টির আওয়াজ বাবার কথাকে ঢেকে দিচ্ছে, কিন্তু মায়ের অনেক জোরাজুরিতেই শেষমেশ নেমে এলো। রাই বারান্দার এক কোণে দাঁড়িয়ে দেখছে দুজনকেই অপলক। কত স্বাভাবিক একটা দৃশ্য, কিন্তু একটু পরেই দৃশ্যটা পাল্টে যাবে ও জানে। জুতো খুলতে খুলতে মেয়ের দিকে তাকিয়ে হাসল সন্দীপ। কি রে, খুব রাগ হয়েছে না? ফোন ধরছিলি না কেন? মা ড্রাইভারকেও ডেকে নিতে চাইল, সে নামল না। ঘরে ঢুকে মা বাবার জন্য ছুটে গিয়ে আলমারি থেকে এক সেট পাজামা পাঞ্জাবি বার করে আনে। এগুলো তোমারই, যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, ভীষণ টায়ার্ড দেখাচ্ছে। বাবা অন্যদিকে মুখ ফিরিয়ে আছে। মৃগাঙ্গ আসতে বাবার পাশে এসে বসলেন। ভালো আছো তো বাবা? আর আপনারা? অল্প হেসে বাবা উঠে দাঁড়িয়ে প্রণাম করে। এই যেমন দেখছো, তা এত বৃষ্টিতে এলে ফিরবে কেমন করে? গাড়ি আছে তো সঙ্গেই। না না না, এই ঝড় বাদলে আজ তোমার ফেরা হবে না। তুমি চলে গেলে তো রাইও চলে যাবে। আমি কত আশা করে বসে আছি আজ রাই আমার সঙ্গে থাকবে। ড্রাইভার খেয়ে গাড়ি নিয়ে চলে যাক, বলে দাও কাল এসে ফ্যাক্টরিতে সাহেবকে নিয়ে যাবে। রাই অবাক হয়ে শুনছে। বাবা এতক্ষণ মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে বসেছিল, এবার সরাসরি তাকালো, গলাটা গম্ভীর। আমি এখানে থাকতে আসিনি, রাইকে নিয়ে ফিরব। তবে রাই চাইলে থাকুক না, আমি বেরিয়ে যাচ্ছি। বলতে বলতে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি থাকতে চাইছো না, থেকো না, কিন্তু শুধু মুখে যেও না। আমার মেয়েটা খেটে খুঁটে কত রান্না করেছে, একটু খেয়ে না হয় যাও। তুমি তো খুব ভালোবাসতে ওর রান্না। আরাত্রিকা রান্নাঘরে ঢুকেছে, বাসনের শব্দ হচ্ছে, বোধহয় খাবার বাড়ছে। রাই ধীরে ধীরে বাবার কাছে এসে দাঁড়ায়। এসেই যখন পড়েছ, থেকে যাও রাতটা। বাইরে এত ঝড় বৃষ্টি, কাল আমরা দুজনে একসঙ্গে বেরিয়ে যাব। ইম্পসিবল। দাদু খানিকক্ষণ জামাইয়ের মুখের দিকে চেয়ে ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেলেন। রাই হঠাৎ হেসে ওঠে। যেটা স্বাভাবিক সেটাকে চাপা দিতে চেও না বাবা। তোমার আজ এ বাড়িতে আসতে মন চাইছিল, তাই তুমি এসেছো। রাইট রাইট, সেটা তোমাকে নিয়ে ফিরবো বলে। কিন্তু আমি তো আজ ফিরতে চাইছি না বাবা। ওকে ফাইন, তাহলে তুমি থাকো না, আমাকে কেন তোমরা আটকাচ্ছ? প্রবলেমটা কি তোমার বাবা? আজ থেকে যাও না, বাড়িতে আরো দুটো ঘর আছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল আমরা দুজনেই ব্যাক টু প্যাভিলিয়ন। আরাত্রিকা হাতে খাবার সাজিয়ে ঘরে ঢুকলো। এ কি, এখনো চেঞ্জ করোনি? যাও যাও, খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো। সন্দীপ তবুও পাথরে মুখে বসে আছে। রাই এবার বাবার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আজকের রাতটা আমার কাছে কেমন যেন স্বপ্ন স্বপ্ন। প্লিজ চলে যাও না বাবা, স্বপ্নটা ভেঙে যাবে। আজ অনেক দিন বাদে আমি মাকে বলবো ওই লাল পরী নীল পরীর গল্প শোনাতে। সন্দীপ ফ্যালফ্যাল করে খানিকক্ষণ মেয়েকে দেখল, তারপর মুখ নামিয়ে নিল। ড্রাইভারকেও ভরপেট খাইয়ে আরাত্রিকা তবেই ছাড়ল। একটা বাড়তি ঘর আছে বাড়িতে, মোটামুটি পরিপাটি থাকে। মা পরিষ্কার চাদর বালিশের ওয়ার পরিয়ে দিল। কাজ করতে করতে বাবাকে বলল, মাংসটা আজ ভালো লাগেনি, কই কিছু বললে না তো? অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে সন্দীপ, বলল, কি জানি, এখন আর ভালো মন্দ এমন করে কিছুই বুঝতে পারি না। কি রে, তুই এই রাস্তায় কেন? পিহু দাঁড়িয়ে পড়ল পদ্মনাভকে দেখে। আরে তুই? আমি তো এখানে আসি, আজ আমাদের নাটকের রিহার্সাল ছিল, ওই যে নীলবাড়িটা ওইখানে। তুই কোন পাড়ায়? এর পরের গলি। তুই কি প্রায় আসিস এখানে? না রে, একদিন এক একজনের বাড়িতে, তবে এই বাড়িটাতেই আমরা বেশি বসি। ফাঁকা গার্জেনলেস বাড়ি, 8টা বাজলেই ঘর ছাড়ার সিগন্যাল দেয় না, 9টা পেরোলে থালা বাসন বাজানোর শব্দ আসে না। এত নেশা নাটকে? রে, ওটাই আমার অক্সিজেন।
বউবাজারের একটা সরু গলি দিয়ে হাঁটতে হাঁটতে ওরা কথা বলছিল। গা ঘেঁষে মানুষ হাঁটছে। একটা মিষ্টির দোকানের বাইরে বড় কড়াইয়েই সিঙারা ভাজা হচ্ছে, মম গন্ধ। পদ্ম দাঁড়িয়ে পড়ে। দুটো কিনি, খাবি তো? দুটো কেন, 4টে কিনে নে, আমি খাওয়াচ্ছি। আমার পাড়ায় এসেছিস, আমার গেস্ট। চল দোকানের ভেতরে গিয়ে বসি, ভালো মিষ্টিও করে এরা। আরে না না, ভেতরে ঢোকার দরকার নেই, খুবছি অন্ধকার, খেতে খেতে যাবো, চল না। পিহু একটু দোনামোনা করছে, কবজি উল্টে একবার ঘড়িও দেখল। কিরে, তারা আছে? না, আসলে এখন কাকামণি পাস করবে এই রাস্তা দিয়ে। তো কিছু সমস্যা আছে নাকি বাড়িতে? মানে ছেলে বন্ধু টন্ধু দেখলে? এক্স্যাক্টলি, আমাদের বাড়ি না একটু সেকেলে ধরনের রে, ওই বেশি ছেলে টেলেদের সঙ্গে মেশামেশি পছন্দ করে না। আচ্ছা, যা বাবা, আমি তো ভাবলাম তোর সঙ্গে দেখা হলো, ভালো হলো, তোর বাড়িতে একটু সময় কাটিয়ে যাই। কাকিমা নিশ্চয়ই জল খাওয়াবেন, ভাবলাম বিকেলে টিফিনটা হয়ে যাবে। আয় না, ভেতরে গিয়ে কথা বলি। সামনে একটা লম্বা টেবিল, আলুর ঝোল পড়ে রয়েছে। বাচ্চা মতন একটা ছেলে নোংরা একটা ন্যাকড়া দিয়ে টেবিল মুছে জিজ্ঞাসা করলো কি দেবে। পিহু ছেলেটার দিকে তাকিয়ে বলল, তোমাদের গরম গরম ল্যাংচা ভাজা না এই সময়? 2 জায়গায় 2টো করে নিয়ে এসো, তারপর রাধা বল্লভী 2টো করে। আরে সালা, তো গরিবের ঘরে বিয়ে বাড়ির মেনু করে দিলি। আমার পকেটে কিন্তু ফেরার ভাড়াটুকুই আছে বন্ধু। পিহু হাসছে, হাসলে ওকে ভারী সুন্দর দেখায়। দুপাশে 2টো গজদাঁত, পাতলা গোলাপি ঠোঁট। বলে, তোর বিকেলের টিফিনের চিন্তাটা দূর করলাম, বাড়ি তো আর নিয়ে যেতে পারবো না। দোকানে রেডিও চলছে, পদ্ম গলা মেলাচ্ছে সুরে সুরে। আহা, হেলা ঘর বাঁধতে লেগেছি। আহা, কি ভালো গান রে। বাহ, ভালো গাস তো। হ্যাঁ রে, রবি ঠাকুরের গান ভালো তো লাগবেই। বিভিন্ন সিনেমাতে গানটা ব্যবহার করা হয়েছে, তবে মধুরা ভট্টাচার্যের গলায় আমার বেস্ট লাগে। কি সুন্দর গান মহিলা। আহা। ছক করে টেবিলের উপর প্লেট নামানোর শব্দ। রাধা বল্লভী এসে গেছে, পাশে ল্যাংচা। পদ্ম প্লেটের দিকে লোভ লোভ চোখে চেয়ে আছে। এই দারুণ গন্ধ বেরোচ্ছে রে, আমি শুরু করলাম, কি বলিস? তবে শেষ পাতে চাটা আমি মানে? পিহু চামচে করে ল্যাংচার একটা টুকরো মুখে পড়ল। আমি মানে আমার অ্যাকাউন্টে খিদে চড়েছে, তাই শর্ট ফর্মে কথা বলছি। চুপ কর তো। আর এত দেরিতে সিগন্যাল ক্যাচ করে কেন তোর? সব খাবারই অপূর্ব স্বাদ। পদ্ম খেতে খেতে খুব তারিফ করছে। পিহু বলল, এ পাড়ায় এটা 1 নম্বর দোকান, তবে কোনো চাকচিক্য নেই। বিকেলের ভিড় শুরু হলে ভিতরে সিট মেলা ভার, বাইরের লোকে লাইন দিয়ে খায়। পদ্মনাভর সত্যি জব্বর খিদে পেয়েছিল, গোগ্রাসে গিলছে। আহা, ষাট, একটু জল খা। এই মাও বিষম খেলে 60 বলে। আচ্ছা, বউও বলবে? কি তুই না 1 নম্বরের ফাজিল। আর খাবি রাধা বল্লভী? তোর রেস্তোরাঁর জোর আছে বলতে হবে। এটুকুর আর দাম কত, খেলে খা না। পদ্মনাভ ঢকঢক করে 1 গ্লাস জল খেয়ে নিল, তারপর তুলল লম্বা ঢেকুর। না, আমি সাফিসিয়েন্ট, আজকের মতো হয়ে গেছে। 10টা অবধি টেনে দিতে পারবো। চা চলে এলো। পিহু এবার একটু তাড়াহুড়ো করছে। সুরুত করে চাটা খাতো, নইলে তুই রয়ে শয়ে চা খা, আমি উঠলাম। কাকা এখনই যাবে। এই কেসটা কি হলো বলতো? তুই কি পাড়ার কারোর সঙ্গে প্রেম টেম করতি নাকি যাকে তোর পরিবারে অপছন্দ? এত ভয় কেন? কলেজে পড়ছিস, বন্ধু থাকবে না? ওসব ছাড়, তোর পড়া কেমন চলছে বল? এরপর কি করবি, চাকরি নাকি হায়ার স্টাডিজ? আমার আবার হায়ার স্টাডিজ? এই পড়াটাই কদিন চালাতে পারবো কে জানে। এই সেমের টাকাটা কোনো রকমে জোগাড় করেছি। বাবা তো এডুকেশন লোনটা নিল না, বলে এরপরে চোকাতে না পারলে আমার হাতে হাত করা পড়বে। মায়ের হাতে 2টো চুড়ি বিক্রি করে দিয়ে টাকাটা এসছে। পিহু হাঁ করে শুনছে। ওর কাপে চা শেষ। পদ্ম ছেলেটাকে বলল, ও ভাই, এখানে আরেক কাপ চা দিয়ে যাও না। এই না না, আরে কি করছিস? আমি এত চা খাই না, উঠতে হবে রে। আচ্ছা
তোর কথাটা তাড়াতাড়ি শেষ কর, তাহলে পরের সেমগুলো কি করবি? আরেক কাপ চা হাজির। পদ্ম বলল, আর একটা সিঙ্গাড়া দিও। আরে পাগল হলি নাকি, পেট ভর্তি। আরে বাবা, তোকে পুরোটা দেবো না, আমিও হাফ নেব। শুধু শুধু চা খায় নাকি কেউ? আজকে খুব ভালো লাগছে রে তোর সঙ্গে দেখা হয়ে। এসব কথা সবাইকে তো বলি না, কি হবে সবার কৃপা কুড়িয়ে। জানিস, মা বলেছে আরও 2টো বালা আছে, তা দিয়ে টোটাল 6টা সেম হয়ে যাবে। শেষের 2টো টাকা কিভাবে জোগাড় হবে আমি জানি না। তবে সমস্যাটা অন্য জায়গায়। দিদির বিয়ে ঠিক হয়েছে, ছেলের বাড়ি ব্রোঞ্জের গয়না নেবে না। তাহলে এবার কি হবে? টান তো পড়বে সেই 2টো মায়ের বালাতেই। কী যে করব। আর তাছাড়াও টুকটাক বইয়ের খরচও তো আছে। কত আর লাইব্রেরি বা গুগল থেকে ঘেঁটে পড়বো বলতো? এই তোদের পাড়াতে টিউশন পাওয়া যাবে রে? নতুন কাপের চা খানিকটা ঢেলে দিল পিহুরও কাপে, তারপর চামচ দিয়ে সিঙ্গারা অর্ধেক করল। বা বেশ তো, সব ইকুয়াল ইকুয়াল। তোর মনের জোর আছে রে পদ্ম, এত ঝঞ্ঝটেও এত হাসিস। অভিনয়টা আমি বেশ ভালোই করি রে, অ্যাটলিস্ট লোকে বলে। আর আজকাল অভিনয় থেকেও টুকটাক ইনকাম করি, জানিসই। কি করব, চালাতে তো হবে। এবার উঠতেই হবে রে। চল না, আর 2 পা হাঁটলেই তো আমি মোড় ঘুরবো। ওইটুকু কথা বলতে বলতে যাই। আবার হাঁটতে শুরু করলো ওরা। টিউশনির কথা বললি না? আমার কাকাই খুঁজছে একজনকে ওর ছেলের জন্য। তাই? আরে আমায় দে না। কোন ক্লাস? শোন, আমি কিন্তু পড়াই ভালো, অল সাবজেক্ট টেনে দেবো। কোনো ক্লাসেই না রে, 5 বছর বয়স আমার ভাইটার, এখনও কথা বলতে পারে না। ডাক্তার বলেছেন এমন একজন চাই যে ওর সঙ্গে অনর্গল কথা বলবে। ওই শুনতে শুনতে একদিন হয়তো দেখা যাবে। এই কেলো করেছে তো একদম সিলেবাসের বাইরে রে। আমি একটা বাচ্চাকে ট্যাকেল করতে পারবো? 1 মিনিট, তোর কাকা কি মালদার? মানে যদি কাজটা করি তাও কীরকম দেবে টেবে? সে কি করে জানবো? তুই কাকার সঙ্গে কথা বল, আমি ফোন নাম্বার দিচ্ছি। আসলে কাকার বাবা ডাক শোনার খুব আকুলতা রে। এই সন্তান হয়েছে বিয়ের 10 বছর পর, কিন্তু কি ভাগ্য দেখ। যাক, আমি এবার এই গলিতে ঢুকবো। ওই দেখ, 3 তলা হলুদ মেরুন কালার ওই যে বাড়িটা, আমার বাবা কাকাদের লোহার ব্যবসা। শ্যামবাজারে 3টে দোকান। আরে সালা, তাহলে আমি করছি, বুঝলি? বলো তো যায় না, ওই দোকানে পার্ট টাইম একটা চাকরিও জুটে নিতে পারবো। যদি তোর ভাইটাকে বাবা বলাতে পারি, আর যদি ভাগ্য ভালো থাকে তো জামাইও বলতে পারি। কি বলিস? কি বললি? ক্যালানি খাবি না এমন? যা এবার রিহার্সালে ঢোক। হোয়াটসঅ্যাপে কাকার নাম্বারটা দিয়ে দিয়েছি, আমার রেফারেন্স দিতে পারিস, অসুবিধা নেই, কাজটা হয়েও যেতে পারে। ওরা দুজন এবার যে যার গন্তব্যের দিকে চলে গেল। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সে জন সোনা চেনে না। গল্পের প্রথম পর্ব আজ এখানেই শেষ। কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। গল্পের অন্তিম পর্ব নিয়ে ফিরে আসবো আগামীকাল রাত ঠিক 8টায়। আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো।